যেহেতু ইউএস বাংলা এয়ারলাইন্স এর বর্তমানে সার্কুলার চলছে, তাই এটা নিয়ে আমি ডিসকাস করবো। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ ডিসকাস করবো না, কারণ হচ্ছে এটা প্রায় 1.5 ঘন্টার মতো সময় আমার লেগে যাবে। সুতরাং ওই বিষয় নিয়ে আমাকে আজকে প্রশ্ন করবেন না। আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্স এর অনেকে হয়তো অনেক জায়গা থেকে কোর্স করে আসছেন, আবার অনেকে হয়তো বা করার পরিকল্পনা করছেন। আপনাদেরকে আমি বলছি না যে ফ্লাইজব কোচিং এ ভর্তি হওয়ার জন্য। ফ্লাইজব কোচিং এ ভর্তি হওয়ার এটা আমি বলছি না, আপনাদের একটু ডিসকাস এই বিষয়ে আসলে অনেকেরই ধারণা কম বিধায় এই নিয়ে আমি লাইভেও কথা বলে থাকি। আর ডেমো ক্লাসটার মূলত কারণ হচ্ছে অনেকে অনলাইন মিডিয়া দেখে বিলিভ করতে চায়। সো দ্যাটস দ্য রিজন, এন্ড আপনাদেরও কিছু হেল্প হবে। সো প্রথমত আপনাদের যেটা করতে হবে যে প্রথম যে প্রশ্নটা, এখানে যারা কোর্স করেছেন তারা হয়তো বা সামান্য কিছু বেসিক ইনফরমেশন জেনে থাকতে পারেন, বাট অনেকেই হচ্ছে একদম রুরাল পর্যায় থেকে আসা, বা অনেকে হচ্ছে সিটিতেই থাকে, টাউনেই থাকে, বাট একদমই জানে না অনেক কিছুই। সো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, যেহেতু সবার ধারণা এক না, তাই আমি শুরু থেকে একদম বেসিক থেকে একদম আপ পর্যন্ত, অ্যাডভান্স পর্যন্ত সবকিছু ডিসকাস করবো। হয়তো বা কোনো ইনফরমেশন আপনার জানা থাকতে পারে, সেই ক্ষেত্রে একটু চুপ থাকবেন। আর যেটা জানবেন না সেটা আমাকে প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন, ভাই কেভিন ক্রু কিভাবে হবে? আমি এই ব্যাপারে কিছুই জানি না। দেখুন, কেভিন ক্রু একটা প্রফেশন, ওকে? এই কেবিন ক্রু একটা প্রফেশন। মূলত আপনারা যে চাকরিটি করতে যাবেন সেটাকে কেবিন ক্রু বলে না, ইন্টারন্যাশনালি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট শব্দ প্রয়োগ করা হয়। এই কারণে দেখবেন অনেক ইউএস বাংলা এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অনেক সিনিয়র কেবিন ক্রু তাদের ফেসবুক বায়োতে লেখে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এট ইউএস বাংলা এয়ারলাইন্স, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। ওয়াই? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট স্টুয়ার্ড বলে, ফ্লাইট স্টুয়ার্ডেস। মূলত ফ্লাইট স্টুয়ার্ড একটা জেন্ডার বিন করে বলা হয়, আর ফ্লাইট স্টুয়ার্ডেস আরেকটা জেন্ডারকে বিন করছে। যেমন এয়ার হোস্ট, এয়ার হোস্টেস, এটাও জেন্ডার বিন করেই কিন্তু বলা হচ্ছে। এরপর কেবিন ক্রু শব্দটা মূলত একটা কম্বাইন্ড ওয়ার্ড। ক্রু হচ্ছে কালেক্টিভ ওয়ার্ড, কালেক্টিভ নাউন যেটা থাকে। এখানে আসলে যারা ক্লিনার তারাও কিন্তু কেবিন ক্রু, কেবিন ক্রুর মধ্যে অন্তর্ভুক্ত, তারাও নিজেকে কেবিন ক্রু দাবি করতে পারে, কারণ কেবিনের মধ্যেই যারা কাজ করে তাদেরকে কেবিন ক্রু বলে। আর এটা জাহাজের মধ্যেও প্রচলিত একটি শব্দ। সো আপনারা যে কাজ করতে যাচ্ছেন বা চাচ্ছেন সেটা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, আজকে থেকে এটা বলবেন যে আই ওয়ান্ট টু বি এ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। এই কেবিন ক্রু কিভাবে হতে চাই আমি, কিভাবে হতে পারবো, এটা আমি আসলে কিছুই জানি না। কি করবো, কোথায় অ্যাপ্লিকেশন করবো, কিভাবে হবো, কি কি পরীক্ষা আছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি আলোচনা করবো। তো কেবিন ক্রু হতে গেলে প্রথমত আপনার কোয়ালিফিকেশন থাকতে হবে। ইউ মাস্ট হ্যাভ 5 feet 6 ফর মেল। আচ্ছা, এখানে আরেকটা ম্যাথমেটিক্যাল আমি ডিফারেন্সিয়েশন বলছি, সেটা হচ্ছে 5.6 আর 5 feet 6 ইঞ্চি, এই দুইটার মান কিন্তু আলাদা। এটা দুইটা ফিটে কাউন্ট করা হয়। 5 ফিট অর্থাৎ 5.6 ফিট, 5.6 ফিট এক জিনিস, 5 feet 6 ইঞ্চি আর এক জিনিস, দুটো একক আলাদা। এই কারণে আপনাদের বোঝানোর সাথে আমি একটু ক্লিয়ার করে দিলাম, এটা 5 feet 6 ইঞ্চি। আর মেয়েদের ক্ষেত্রে 5 feet 2 ইঞ্চি। এখন বলতে পারেন ইউএস বাংলা এয়ারলাইন্স কিন্তু 158 সেন্টিমিটার বলে দেয়, 158 সেন্টিমিটার আবার মেনশন করে দিয়েছে 2.5। সো হোয়াটস, হুইচ ওয়ান ইজ দ্য অ্যাকচুয়াল ইনফরমেশন? অ্যাকচুয়ালি 5 feet 2 পর্যন্ত নেয় এটা তারা, যদিও 5 feet আড়াই পর্যন্ত বলে দেয়, বাট 5 feet 2 পর্যন্ত তারা সেটা নিয়ে থাকে। আর যদি 212 সেন্টিমিটার টাচ করতে পারেন, 212 সেন্টিমিটার কি, এক সেকেন্ড, 212 সেন্টিমিটার কি এইভাবে উকি দিয়ে 212 সেন্টিমিটার আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনি ডেভেলপার হতে পারবেন। আর ইন্টারমিডিয়েট পাস লাগবে। যে কোনো পয়েন্ট থেকে অ্যাপ্লিকেশন করা যায়। আমি নিজেও পার্সোনালি আগে বলতাম যে 3 পয়েন্টের নিচে আমি অ্যাডমিশন নেব না, বা 3 পয়েন্টের নিচে কাউকে ডেভেলপার হয় না। পরে আমি আসলে আমি নিজেও জানতাম, কিন্তু আসলে প্রসেসিং এর বাইরে যাওয়া যায় না, প্রসেসিং এর বাইরে যাওয়া যায় না। তো ডেভেলপাররাই নিজেরাই সমালোচনা করে যে কিছুদিন আগে একটা পোস্ট হয়েছে, সেখানে একজন কিন্তু কমেন্ট করে বলেছেন যে 3 পয়েন্টের নিচে কিভাবে হওয়া যায়, কিন্তু প্রমাণ সহকারে আছে বিধায় তখন আর ওই কথা বলে না। তো 3 পয়েন্টের নিচেই মূলত অ্যাপ্লিকেশন করা যাবে। সেই ক্ষেত্রে ডিপেন্ডস অন ইউর পিকচার। ক্লাসের ভালো ছাত্র দু একটা ভুল করলে মাফ করে দেয়, খানিকটা এমন যে আপনার পিকচার যদি ভালো থাকে, আপনার লুকস যদি ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনার পয়েন্ট তারা কনসিডার করে। যেমন গতকালকে ফাইনাল ভাইভা গিয়েছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের, যারা 28 তারিখে ভাইভা দিয়েছিলেন ইউএস বাংলা এয়ারলাইন্সের, সেখানে একজন স্টুডেন্ট আমি পেয়েছি যে কিনা 33 বছর বয়স। ক্যান ইউ বিলিভ ইট?
স্টুডেন্ট মেয়ে, তার 33 বছর বয়স, যদি আমি ভুল না করে থাকি 33 বা 32, আমি হয়তো বা চেক আউট করলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালটা কোনটা, বা 30 আপ সে ফাইনাল ভাইভা পর্যন্ত দিয়েছে। সো এখন বলতে পারেন যে তারা তো 27 বছর পর্যন্ত বলেছে, তাহলে কিভাবে তারা এই ব্যাপারটা কনসিডার করে? ওই যে ডিপেন্ডস অন ইউর লুকস অ্যাপিয়ারেন্স, বিকজ ওনার 33 বছর বয়স ওনার সার্টিফিকেটে, বাট শি লুকস লাইক 23, 24। সো এমন কিছু থাকতে পারে। এরপরে হচ্ছে আরেকটা জিনিস যেটা কনসিডার কোনোভাবেই করে না, তা হচ্ছে হাইট নিয়ে তারা কোনো প্রকার কম্প্রোমাইজ নাই। তাদের কোনো প্রকার কম্প্রোমাইজ নাই, হাইট তাদের লাগবেই, এটা নিচে করাই যাবে না। বাট আনফর্চুনেটলি অনেক ইনস্টিটিউশন এর নিচে গেলেও তাদেরকে ভর্তি করায়, আই ডোন্ট নো হোয়াই। এন্ড দেন এরপরে আর আমার কাছে মনে হচ্ছে আর কোয়ালিফিকেশনের তেমন কিছু প্রয়োজন নাই। আর বাকি যে জিনিসগুলো সেগুলো হচ্ছে গ্রুমিং পার্ট। গ্রুমিং পার্ট গুলো কি হতে পারে? হেয়ার স্টাইল, আবার হেয়ার যেটা আছে, অনেকে হচ্ছে পাকা ছিল সমস্যা থেকে, দাঁত খুব বেশি আঁকা বাঁকা, এইরকম না হয়ে একটা এইরকম এরকম আঁকা বাঁকা হয়ে গেলে তাহলে তো সমস্যাই আছে। যেহেতু ফিটনেস যে লুকস এর উপর ডিপেন্ড করে জবটা হয়, আপনার পার্সোনালিটি আপনার অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করে, সেই ক্ষেত্রে কি হচ্ছে রিমুভ দিস আঁকা বাঁকা বা দাঁত। ঠিক আছে। এরপর আপনার স্কিনে চেহারার মধ্যে কোনো ধরনের কাটা দাগ যদি থেকে থাকে, চেহারার মধ্যে কাটা দাগ কেমন? ধরেন এইখান থেকে এই পর্যন্ত বড় ধরনের কাটা দাগ আছে, ভাই দেখতে তো খারাপ লাগছে, ওনারা নিবে কিভাবে? আর ছোট্ট পরিমাণে যেটা সহজেই চোখে পড়ে না, তাহলে তো কনসিডার করবেই, স্বাভাবিক, তাই না? সো এই ব্যাপারটাই হচ্ছে চেহারার মধ্যে কোনো প্রকার মানে বড় কোনো দাগ কেন, আধা ইঞ্চির উপরেও যেন কোনো দাগ না থাকে। আর সেটা যদি থেকেও থাকে, লেজার ট্রিটমেন্ট নিয়ে আপনাকে সেটা সংশোধন করতে হবে। বুঝতে পেরেছেন? এরপর কারো হচ্ছে তিলের ব্যাপারটা। দেখুন, তিল এক জিনিস, মাসা বলি আমরা অনেক সময়, যেটা বড় কাইন্ড অফ তিলের মতো, এটা উঁচু হয়ে থাকে, সেটা আরেক জিনিস। আমি কিছুদিন আগে আমার 11তম ব্যাচের একজন স্টুডেন্টকে আমি বলেছিলাম যে আপনাকে আমি নিতে পারবো না, ক্লাস মনে হয় একটা করেছিল, একটা করেছিল। প্রথম ক্লাসে হচ্ছে আমি ছবি নিয়ে হচ্ছে তার কি কি জিনিস চেঞ্জ করতে হয়, স্পিকিং, রিডিং, এসব বিষয় টেস্ট হয়ে থাকে। কারণ আঞ্চলিকতা একটা বড় সমস্যা। অনেকেই বলে যে ভাই আমি আইএলটিএস করেছি, কিন্তু আপনার কথার মধ্যে চাপ গাইয়ার টোন থাকে, ইয়াবদ্দা, তারপর হচ্ছে আপনার ওই যে সিলুটি একটা টান থাকে, এমনও বরিশাইলা টান থাকে, এইটা হইলে কিন্তু চলবে না মোটেও। কারণ আপনি হয়তো বলতে পারেন যে ইংলিশ জানাটা খুব গুরুত্বপূর্ণ, আসলে ইংলিশ জানা গুরুত্বপূর্ণ, আমিও বলি, কিন্তু বাংলা জানাও গুরুত্বপূর্ণ, কারণ ওখানে বেশিরভাগ যাত্রী বাংলাদেশী। সুতরাং আপনাকে বাংলায় কথা বলতে হবে স্পষ্ট ভাবে। আঞ্চলিকতার টান যদি থাকে, আপনি ক্যাবিন হতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে দিতে পারবো। 100% লিখিত গ্যারান্টি থাকবে। যদি আঞ্চলিকতার টান আপনার বয়েজের মধ্যে থেকে থাকে, আপনি কোনো দিন ক্যাবিন হতে পারেন। আমার নিজের একটা স্টুডেন্ট ছিল নর্থ সাউথে, দুইবার ফাইনাল ভেবে দিয়েছিল, নর্থ সাউথের স্টুডেন্ট, তাকে আমি ইংরেজি কি শিখাবো, স্পিকিং এর কি শিখাবো? সে তো পারি, কিন্তু তার প্রয়োজন ছিল একটা প্রপার গাইডলাইন্স। তখন আমি তাকে বললাম যে তোমার সবকিছুই আমি পারফেক্টলি করতে পারবো, বাট তোমার স্পিকিং এর যে বাংলা বলার সমস্যাটা, এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। দেখুন, শিক্ষক আপনাকে বলাতে পারবে না, আপনাকে আপনাকে নিজে বলতে হবে। শিক্ষক আপনাকে শিখিয়ে দেবে, আপনি নিজে বলতে হবে। উনি উনি হচ্ছে সারাক্ষণ ইংরেজি প্র্যাকটিস করতে করতে বাংলা ঠিক মতো বলতে পারছেন, আর ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। সো এই কারণে দুইবার ফাইনাল ভাইবা দিয়েছিল, বাট আনফর্চুনেটলি শি ওয়াজ রিজেক্টেড। এরপর এই বিষয় নিয়ে আপনাকে, এই কোয়ালিফিকেশন যদি আপনার থাকে, যারা জানেন তার একটু চুপ থাকেন, কারণ অনেকে আছে এখানে কিছুই না। এরপরে যদি আপনি এইসব বিষয়ে কোয়ালিফিকেশন আপনার থেকে থাকে, আপনার ফর্মাল পিকচার তুলতে হবে। ফর্মাল পিক, সাদা শার্ট, কালো প্যান্ট, তারপর হচ্ছে কালো ব্লেজার, কালো জুতো মানে শু, ফর্মাল শু। কালোর পরিবর্তে আপনি ব্লেজার এবং প্যান্ট সেটা হচ্ছে নেভি ব্লু পরতে পারেন। ঠিক আছে। ছেলেরা টাই ব্যবহার করতে হবে। আর হেয়ার স্টাইল হবে খুব সুন্দর একটা হেয়ার স্টাইল, বড় আঁকা বাঁকা টিকটকের মতো স্টাইল করা যাবে না। তারপরে 3 ইয়ার পিকচার তুলতে হবে, 3 ইয়ার পিকচার আর পাসপোর্ট সাইজের পিকচার। এই পাসপোর্ট সাইজের পিকচার আপনার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটের যে কোনো একটা কপি, অথবা আপনার পাসপোর্টের কপি সাবমিট করতে হবে। আর ওয়েবসাইটে গিয়ে তারপরে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে ইউএস বাংলা লিখবেন, লিখে কেরিয়ার লিখে সার্চ করলে তাদের কেরিয়ার অপশনটি প্রথমে চলে আসবে। সেখানে ক্লিক করার পর আপনি কেরিং প্রো অপশনটি পাবেন। ওখানে ক্লিক করার পর নিচের দিকে যাওয়ার পর, অবশ্য নিচের দিকে যাওয়ার আগে আহ, এই যে ইনস্ট্রাকশন গুলো আছে, ইউ শুড রিড ইট ফার্স্ট এন্ড দেন অ্যাপ্লাই নাও অপশনটি পাওয়া যাবে। অ্যাপ্লাই নাও অপশনটি থেকে এরপরে
অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই হচ্ছে অ্যাপ্লিকেশন করার প্রসেস। এরপর তারা আপনাকে শর্ট লিস্ট করবে। যদি তারা আপনার সকল ডকুমেন্টস উইথ ইউর পিকচার তারা চুজ করে থাকে, পছন্দ করে থাকে, লাইক করে থাকে, দেন তারা আপনাকে শর্ট লিস্ট করবে। শর্ট লিস্ট হওয়ার পর আপনাকে পরীক্ষার জন্য তারা ডাকবে। পরীক্ষাটি 4 দিন কিংবা 5 দিনের জন্য হতে পারে, আবার 3 দিনেও শেষ করে ফেলতে পারে, ডিপেন্ডস অন অথরিটি। প্রথমত যে কাজটা করতে হবে তা হচ্ছে শর্ট লিস্ট হয়। এই শর্ট লিস্ট হওয়ার পর এরপর আপনাকে পরীক্ষার জন্য পাঠাবে, যেটাকে স্ক্রিনিং টেস্ট বলে। অনেকে স্ক্রিনিং টেস্টটা বোঝে না, এটা মূলত ফিজিক্যাল ফিটনেস টেস্ট। আপনার হাইট ঠিক আছে কিনা, বডি ঠিক আছে কিনা, আপনার এই পর্যন্ত এগুলোতে মানে ভিজিবল পার্ট, এই পর্যন্ত স্পেশালি এই ভিজিবল পার্ট গুলোর মধ্যে কোনো প্রকার অ্যাক্সিডেন্টের বড় দাগ আছে কিনা। বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে রিলেশনশিপ ব্রেকআপ হলেই এই জায়গায় বেডের দিয়ে যা করে, এমন স্টুডেন্ট অনেকগুলো পেয়েছি। এভরিথিং ইজ ওকে, বাট প্রবলেম ইজ হ্যাভ। এখানে কাটতে 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 মনে হয় যেন একদম জীবন শেষ, ক্যারিয়ারটা তো শেষই শেষ, জীবন শেষ। সো এই ধরনের আঁকা বাঁকা এগুলা করা যাবে না। যদি এই ধরনের কাটা দাগ গুলো পায় তাহলে তোমার তো রিজেক্ট হবেই হবে। এবং রিজেকশনের সাথে সাথে তোমাকে তারা এটা ভাবে যে ইউ আর ড্রাগ অ্যাডিক্টেড পারসন, কারণ এরাই বেশিরভাগ এটা করে। অথবা তুমি তোমার ইমোশন কন্ট্রোল করতে পারো না, তাহলে টার্বুলেন্সের সময়, কোন একটা সিরিয়াস সিচুয়েশনের সময় যাত্রী বাঁচাবে না আগে নিজে বাঁচবে। আর কেবিন ক্রু চাকরি করতে গেলে সাইকোলজিক্যাল অনেক বড় একটা বিষয় কাজ করে। এই কারণে ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফাইনাল ভাইবা বোর্ডে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফাইনাল ভাইবা বোর্ডে সাইকোলজিস্ট থাকে। আর ইউএস বাংলা এয়ারলাইন্স এর সাইকোমেট্রিক যে টেস্টটা হয়ে থাকে সেখানে সাইকোলজিস্ট থাকে। ইউএস বাংলা এয়ারলাইন্স এর কোন পরীক্ষা, যে আইকিউ হোক, সাইকোমেট্রিক, পিপিটিটি, জাজমেন্টাল, তারপরে হচ্ছে তোমার অ্যাপটিটিউড, জেনারেল আইকিউ, মেমোরি টেস্ট, অল অফ দ্য টেস্ট কখনোই কোনো কেবিন ক্রু নেয় না। নেই গে? ডিফেন্সের সাবেক কর্মকর্তারা, সেনাবাহিনী থেকে আসতে, নয়তো নৌবাহিনী থেকে আসতে, অথবা আইএসএসবি থেকে আসছে। এমন টিচাররা মাঝখানে 2বার নিয়েছিল একজন আইনজীবী। কেন বিলিভ ইট? সারা জীবন তো শুনে আসছো যে ইউএস বাংলা এয়ারলাইন্স এর কেবিন ক্রু, কেবিন ক্রু, কেবিন ক্রু, অথচ ওখানে পরীক্ষাগুলো নেয় ডিফেন্স থেকে আসালো। মাঝখান দিয়ে একজন 2বার পরীক্ষা নিয়েছিল, একজন টিচার, আমি তার নাম বলবো না, আমি তাকে পার্সোনালিও চিনি। উনি 2বার পরীক্ষা নিয়েছেন। তিনি হচ্ছেন আইনজীবী, প্রফেশনালি উনি একজন আইনজীবী। সো কেউ বিলিভই করবে না যে আইনজীবী কেবিন ক্রু পরীক্ষা নিচ্ছে। ওই যে অনলাইন ভিত্তিক যত প্ল্যাটফর্ম আছে সব জায়গায় একই কথা, কেবিন ক্রু ছাড়া এই কোর্স কেউ করাতে পারবে না, অথচ পরীক্ষা নেয় কারা? কেবিন ক্রু না। যারা পরীক্ষা অ্যাটেন্ড করেছে তাদের কাছে জিজ্ঞেস করে নেবে যে ওখানে কোনো কেবিন ক্রু কোনো পরীক্ষা নিতে আসে? থাকবে। কখন? আপনার বিএমআই টেস্ট গুলো যখন হবে তখন কেবিন ক্রুদের দিয়ে আপনার দিক নির্দেশনা দেওয়া হয়। একজন কেবিন ক্রু হয়তো সেখানে স্ট্যান্ডিং থাকে, যে আপনার যখন বিএমআই টেস্ট করায় এরপরে যে ইন্টারভিউ গুলো নেওয়া হয় সেখানে কোনো কেবিন ক্রু থাকে না। শর্ট ভাইভাটা যেটা নেওয়া হয় সেখানে থাকে শিবানী ম্যাম। আমি নাম বলে দিচ্ছি, বাইরে গিয়ে প্রচার করার কোনো দরকার নেই। শিবানী ম্যাম একজন ইন্ডিয়ান, উনি থাকেন, আর মালয়েশিয়ান একজন থাকেন, আর বাংলাদেশি এইচআর ডিপার্টমেন্টে যে কেউ থাকতে পারে, ডিপেন্ডস অন অথরিটি। মাঝে মাঝে ফাইনাল ভাইবার সময় আব্দুল্লাহ মামুন স্যার, ইউএস বাংলা এয়ারলাইন্স এর মালিক এমডি স্যার, উনি নিচে থাকতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এবার স্ক্রিনিং টেস্টের আপনার যখন বিএমআই টেস্ট হবে, বিএমআই টেস্ট করার পর তারা আপনাকে একটা শর্ট ভাইবার জন্য পাঠাবে। যদি আপনি বিএমআই সিলেক্ট হন, শর্ট ভাইবার জন্য যখন পাঠাবে, এটা মূলত একটা ফুল সিরাপ। আমি স্ক্রিনিং টেস্টটাকে ইউএস বাংলা এয়ারলাইন্স এর ফুল সিরাপ বলে থাকি। এই কারণে, কারণ এইখানেই হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্ট রিজেক্ট হয়ে যায়। কেন কেন এই ব্যাপারে আমি একটু ব্যাখ্যা করছি। বিএমআই, ধরো এখানে 100 জন যদি স্ক্রিনিং টেস্টে দেয়, একটা অ্যামাউন্ট ধরে নিলাম, তাহলে যে বিএমআই টেস্টটা হয়ে থাকে, এই বিএমআই টেস্টে সিলেক্ট হবে সর্বোচ্চ 20 জন, আর বাকি 80 জনের বাদ। কেন? ওই যে প্রপার ওয়ে জানে না কিভাবে গ্রুমিং ঠিক করতে হবে, কিভাবে প্রিপারেশনটা দিতে হবে। আর মোস্ট অফ দ্য স্টুডেন্ট স্ক্রিনিং টেস্টের এই যে রিজেকশনের কারণগুলো হচ্ছে ঠিক মতো চুল আশ্রে যায়। আমি গত মাসের 3 তারিখে যখন স্ক্রিনিং টেস্ট হয়েছিল, তখন আমি গিয়েছিলাম। তো তখন আমি আমাদের স্টুডেন্ট ব্যতীত আরো অনেক স্টুডেন্ট দেখেছি, খেয়াল করলাম যে কার মধ্যে কি প্রবলেম আছে।
তো কিছু স্টুডেন্ট যারা আমাকে ফেসবুকে মানে আমার ফেসবুকে চিনে আমাকে, বাট আমার কাছে কোর্স করেনি বা আমার কাছে পড়েনি, তখন তারা নিজ থেকে এসে আমার সাথে দেখা করছে, এসে বলে যে ভাইয়া রিজেক্ট হয়েছে এই সেই। এখন সামনাসামনি তো আমি তাদের রিজেকশনের কারণটা বলতে পারি না, নাক দিয়ে পশম বের হয়ে আছে। ভাই তুমি যতই ক্লিন শেভ করো, গ্রুমিং ঠিক করো, নাকের পশম বাহিরে বের হয়ে আসলে দেখলেই তো খারাপ লাগে। তারপর আমি পেয়েছি সবকিছু ঠিকঠাক, বাট চুল তার অনেক স্টাইলিশ একটা চুল। তো মানে আমি গ্রামের ভাষায় যদি বলি, ওই যে প্যাকম প্যাকম করে চুল দিয়ে, কাইন্ড অফ এরকম। ওরে বাবা, এইরকম বারবার এমন করতেছে, বারবার এমন করতেছে। আরে ভাই, তোমার তো একটা সাইকোলজিক প্রবলেম, তোমার তো একটা সাইকোলজিক্যাল প্রবলেম। তুমি বারবার চুলে এমন করতেছো কেন? এটা তুমি এয়ারপোর্টে যাওয়ার পর, এয়ারক্রাফটের ভেতরে যাওয়ার পর তুমি এমন করতে থাকবে? ছেলেটা আমার সাথে 2 মিনিট দাঁড়িয়ে কথা বলেছে, মনে হয় 50 বার চুলে হাত দিয়েছে। তো এই ছেলে ভিতরে যে কয়বার দিয়েছে আল্লাহ জানে। তার চুল একটা এত বড় বড়, ভাই ফর্মাল করতে আসছো তুমি, চুলের স্টাইল তুমি চেঞ্জ করবে না? প্রফেশনালি একটা ফর্মাল অ্যাটায়ার তুমি মেনটেন করতে হলে এটার সাথে হেয়ার ইনক্লুডেড, টোটাল গ্রুমিং ইনক্লুডেড। তুমি যদি এসব কিছু না করো তাহলে তো হবে না। আবার অনেকে জয়েন্ট আইব্রো আছে, এটা কাটতেই হবে, মাস্ট। এটা কাটাই লাগবে। ছেলেদের জয়েন্ট আইব্রো, এটা মানা যাবে না। অনেকে বলে যে ভাইয়া এটা দেখতে সুন্দর লাগে। আরে ভাই, জয়েন্ট আইব্রো যদি দেখতে সুন্দর লাগে তাহলে তো তারা সিলেক্টিভ। গ্রাম অঞ্চলে কিছু কুসংস্কার জড়িত আছে। যেমন আমি যে স্টুডেন্টটাকে প্রেজেন্ট করেছিলাম, আমার ক্লাস থেকে ভর্তি বাতিল করেছিলাম, ওনার এই জায়গায় একটা তিল, মানে এই যেখানে টিপ দেয়, টিপের ঠিক পাশে মেয়ে ছিল স্টুডেন্টটা। আর তিল উনি বলছে, বাট মূলত তিল এটা উঁচু হয়ে সিংহের মতো আছে, ঠিক এত 1/2 ইঞ্চির একটু ছোট হবে, কাইন্ড অফ মাসা টাইপের। তখন আমি ওনাকে বললাম যে আপনার এটা কাটতে হবে। তিল হচ্ছে যেটা চামড়ার সাথে মিশে থাকে, আর যেটা চামড়ার সাথে মিশে থাকে সেটা কাটার প্রয়োজন পড়বে না, কারণ ওটা তো কাটার কোনো উপায় নেই ভাই। যেটা চামড়ার সাথে মিশে থাকে সেটা তো মানে কাটার কোনো উপায় নেই। তো উনি বলেছে না ভাই, আমার এটা দেখতে সুন্দর লাগছে। আমার মা বলছে জন্মগত একটা দাগ, জন্মগত দাগ না, এটা তিল বা এটা মাসা টাইপের, আঁচিল টাইপের, সরি আঁচিল, আঁচিলের মতো। তো এটা জন্মগত হলে কি হবে ভাই, এটা সুন্দর লাগে। আমি মনে মনে বলতেছে আরে বোন, এটা তো সুন্দর লাগলে তোমাকে অ্যাকসেপ্ট করতো, আর দেখতেও খারাপ লাগছে জিনিসটা, কিন্তু সেটা কাটবেই না। তখন তার ভর্তি বাতিল করে বললাম যে আমি আসতে পারি। আমি মেন্টর, আপনি যদি আমার কথা মতো না শুনেন তাহলে ওখানে যাবেন কিভাবে? আচ্ছা, এই হচ্ছে যে ব্যাপারগুলো, চেহারার চেহারা নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। যদি পিম্পলের কোনো প্রবলেম থাকে, রাত জাগবেন না, পানি বেশি করে খাবেন। যদি ছোট্ট থাকে, এটার জন্য আপনাকে রিজেক্ট করবেন। বাট একই দাগ যদি আপনার কপালে থাকে, গালে থাকে, নাকে থাকে, এখানে থাকে, তাহলে আপনি রিজেক্ট হবেন। সেটাও ডিপেন্ড করে দাগের কন্ডিশনের উপর, দাগটা কেমন। এই কারণে কোনো স্পট যদি থেকে থাকে, আমি বলে যে দাগের ছবিটা আমাকে একটু পাঠান। ছবি দেখলে আমি তখন একটা আইডিয়া করে বলতে পারি যে এটা আসলে বাদ যাবে কি যাবে না। আপনি ডাটা ইউজ করতে পারেন, মেবি আপনার ফোনে প্রবলেম হচ্ছে। ভাইয়া, একটা কথা কোশ্চেন ছিল। আপনার নামটা একটু বলবেন আমাকে? আশরাফুল। ভাইয়া, আমার নাম আশরাফুল। জি ভাইয়া। ভাইয়া, আমরা তো অনেকেই থাকি যে বিড়াল পেলে থাকি। এখন বিড়াল তো ছোটখাটো একটু একটু মনে করেন খামচে বা হাঁচড়ের মতো দেয়। এটা তো পার্মানেন্ট হয় না, এটা চলে যায়। তো দেখা গেল যে এরকম একটা কিছু হলো, তখন কি এটা একটা ম্যান্ডেটরি অনেক বড় ইস্যু ক্রিয়েট করে এটা দাগ ইন্টারভিউতে? যদি ছোটখাটো হয় হাতের মধ্যে তাহলে সেটা সমস্যা নেই, ছোট। না, হাতেই মনে করেন। হ্যাঁ জি, এটাই নাকি তাহলে জিজ্ঞেস পরিমাণে করা। যদি মিনি সাইজ হয়, ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আপনার শর্ট ভাইবা যেটা হয়ে থাকে, যেটাকে আমি প্রসিরার বলে থাকি, এটাতে তারা আপনাকে ভাইবা তারা জিজ্ঞেস করবে। এখন মূলত কি জিজ্ঞেস করে? আমরা একটা কমন শব্দ জানি, কমন একটা প্রশ্ন জানি যে প্রি ভাইভাতে সেটা জিজ্ঞেস করে, টেল মি অ্যাবাউট ইউরসেলফ, হাউ ডু ইউ ডিফাইন ইউরসেলফ, হাউ ডু ইউ এক্সপ্লেইন অ্যাবাউট ইউরসেলফ। সো এই বিষয়গুলো, এটা নিয়ে আমি একটা প্রশ্ন, মানে প্রশ্ন ফাঁস এমন একটা ট্যাগ দিয়ে একটা ভিডিও আমি তৈরি করেছিলাম কাতার এয়ারওয়েজের পরীক্ষার আগে। আমার পেজের ভিডিও অপশনটাতে তোমরা পেয়ে যাবে। ওখানে তোমরা মনে হয় 22 মিনিটের একটা ভিডিও, যে টেল মি অ্যাবাউট ইউরসেলফ, এটা যে কতটা টাফ একটা কোয়েশ্চেন, এবং এটা যে কতটুকু টেকনিক্যাল একটা কোয়েশ্চেন, এটা কিভাবে রিপ্লাই করতে হবে সেটা ডিসকাস আমি ওখানে করে দিয়েছি। সকল ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে টেল মি অ্যাবাউট ইউরসেলফ, তাহলে এত কমন প্রশ্ন ইন্টারভিউয়ার জানে কি জিজ্ঞেস করবে, কমন একটা প্রশ্ন। যিনি ক্যান্ডিডেট তিনিও জানেন কিভাবে কি প্রশ্ন করবে। টেল মি অ্যাবাউট ইউরসেলফ একটা কোশ্চেন অলরেডি কমন, বাট কেউই জানে না হাউ টু রিপ্লাই দিস কোশ্চেন।
সো এই নিয়ে আমি একটা করেছিলাম, এটা ইউটিউবেও আছে, পেজেও আছে। এই শর্ট ভাইভাতে মূলত আপনার স্পিকিং এন্ড রিডিং টেস্ট হয়ে থাকে। এই শর্ট ভাইভাতে একটা স্পিকিং এন্ড রিডিং টেস্ট হয়ে থাকে। স্পিকিং রিডিং কি আপনার কথার মধ্যে কোনো জড়তা আছে কিনা, আপনার কথার মধ্যে আঞ্চলিকতা আছে কিনা, আপনি কথাকে টেনে টেনে বলছেন কিনা, আপনি কি কক্সবাজারের যে একটা টোন আছে, কক্সবাজারের দুই একটা স্টুডেন্ট আমি এমন পেয়েছি, মানে আমাদের এখানে ভর্তি হয় নাই, বাট আমি মানে কথা বলে আমি যতটুকু বুঝতে পেরেছি, এ ভাইয়া মানে কি যে বলে, আমি নিজেও অবশ্য বুঝি না, আমি পারি না কক্সবাজার টোন। বরিশাল একটা নকল করতে পারি, ময়মনসিংহ একজন পেয়েছেন, ভাইয়া ভালো আছুন। আমি যে ওটা বাবা এ কি বলতেছে, ভালো আসুন, ভাত খাইছুন, তোমরা সুইন সুইন লাস্টে একটা টান চলে আসে। তো এই যে কথা বলার টানগুলো থাকলে আপনি কেবিন ক্রু হতে পারবেন না, এটা গ্যারান্টি। হতেই পারবে না ভাই, আপনাকে এইখান থেকেই বাদ দিন। সো কথা বলার মধ্যে যে একটা মাধুর্য ভাব, একটা সুন্দর করে কথা বলা, এবং আপনি কথা বলতে গেলে কাঁপাকাপি করছেন কিনা, আপনি কি, আপনার আই কন্ট্যাক্টটা কোন দিকে, এটা তারা ফলো করে থাকে। সো এটাকে যারা শর্ট ভাইবা বলে থাকে, আমি মূলত এটাকে শর্ট ভাইবা বলি না, এটা একটা ফুল সিরাত ভাই। কারণ এই ধাপটা আমার কোন স্টুডেন্ট পার করেছে কিন্তু সে ফাইনাল ভাইভায় যায়নি, এমন আজ পর্যন্ত আমার স্টুডেন্ট এমন হয়নি। আমি তাদেরকে শুধুমাত্র এটা বলি যে তোমরা এইটা আমাকে পার করে দিয়ে আসো, আমি প্র্যাকটিস করাই, যথেষ্ট প্র্যাকটিস করা, বাট পরীক্ষার হলে যেটা সেরাটা দিতে হবে সেটা আপনার। তা আমি তাদেরকে বলি জাস্ট এটা আমাকে এনে দাও, বাকিটা আমার দায়িত্ব। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমি জানি না ভবিষ্যতে এটা কি হবে, বাট এখন অব্দি আমার যত স্টুডেন্ট যে এই যে গত 4 তারিখ 5 তারিখে পরীক্ষা দিয়ে আসছে, তাকেও আমি এটা বলেছিলাম, শর্ট ভাইবার রেজাল্ট আমাকে এনে দাও। অ্যাপটিটিউড টেস্ট, মেমোরি টেস্ট, জেনারেল আইকিউ, ওয়ার্ড অ্যানালাইসিস, সাইকোমেট্রি, পিপিডিটি, জাজমেন্টাল, এগুলো সব আমি তোমাকে যেভাবে যেভাবে যাচাই নির্দেশ দিব, ওগুলাই পালন করলে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ঠিক আছে। এবার শর্ট ভাইবা কমপ্লিট হওয়ার পর আপনাকে সাইকোমেট্রিক টেস্টের জন্য পাঠাবে, সরি অ্যাপটিটিউড টেস্টের জন্য। অ্যাপটিটিউড টেস্টটা কি? এই অ্যাপটিটিউড টেস্ট, এই অ্যাপটিটিউড টেস্টের আরেকটা মেমোরি টেস্ট, অথবা আলাদাভাবে তারা মেমোরি টেস্টের জন্য মেমোরি টেস্ট মানে আলাদাভাবে কোশ্চেন দিতেও পারে। অনেক সময় হচ্ছে একসাথে হয়ে যায়, আবার অনেক সময় আলাদাভাবে হয়। এই অ্যাপটিটিউড টেস্টের যে প্রশ্নগুলো হয়ে থাকে তা টোটালি ম্যাথ আইকিউ। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা বলে ইংলিশ 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 ইংলিশ, আরে ভাই ইংলিশ আমিও তো বলি, ইংলিশ স্পিকিংটা ইম্পর্টেন্ট, বাট সবগুলো কোয়েশ্চেন ম্যাথ নির্ভর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 100 মার্কের যে পরীক্ষা হয়ে থাকে 50 মার্ক ম্যাথ থেকে আসে, ভাই তুমি যাবা কোথা, যাওয়ার উপায় আছে? 50 মার্ক ম্যাথ পরীক্ষা হয়ে থাকে। আমার কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই যে ডিটেলস আছে, 2020 সালে কতজন পরীক্ষা দিয়েছিল, কতজন স্ক্রিনিং টেস্টে টিকেছিল, ছেলে মেয়ে কতজন, কতজন পাশ করেছিল, কত মেয়ে রিটেনে টিকেছিল, তারপরে স্যার জব দেখা করেছিল যাচ্ছে না। কতজনের, টোটাল কতজন স্টুডেন্ট 2022 সালে পরীক্ষা দিয়েছে, রিটেন কত, ভাইবা কত। আর যদি আমি বিমান নিয়ে ডিটেলস আলোচনা করতাম তাহলে তো ভাই এটা ব্যাখ্যা দিতে পারতাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 50 মার্কের মতো আইকিউ হয়ে থাকে শুধু ম্যাথ নির্ভর। ইউএস বাংলা এয়ারলাইন্সে হচ্ছে ম্যাথ আইকিউ থাকবে, আর সেটা জেনারেল আইকিউ যেগুলো হয়ে থাকে সেটা হচ্ছে, এই জেনারেল আইকিউ হয়ে থাকবে, এটাও কিছু ম্যাথ থেকে আসবে, কিছু ইংলিশ থেকে আসবে, কিছু বাংলাদেশ বিষয় থেকে আসবে, বিডি অ্যাফেয়ার্স, কিছু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে আসবে, আর কিছু এয়ারলাইন্স রিলেটেড আসবে, এয়ারলাইন্স রিলেটেড বা এয়ারপোর্ট রিলেটেড। দেয়ার ইজ দ্য মেইন পয়েন্ট ইজ, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা মনে করে থাকে আইপিও পরীক্ষাগুলোতে বিমানের কোন যন্ত্রের কি নাম, ককপিটে কি থাকে, পাইলট যেখানে বসেন সেটার নাম কি, তারপরে কোনটাকে কোন যন্ত্রের নাম কি, এগুলা পড়ে থাকে। ইভেন ইভেন ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা নিয়ে এই শুধুমাত্র বিমান বাংলাদেশ অথবা যে এয়ারলাইন্সে পরীক্ষা দেখ না কেন, এই এয়ারপোর্টের বা এয়ারক্রাফটের বিষয়গুলো নিয়ে 200 আইকিউ মুখস্থ করে, এবং তাদের প্রতিষ্ঠান থেকে মুখস্থ করানো হচ্ছে। আমি রীতিমতো অবাক, কারণ 2022-এর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যখন আমাদের ব্যাচ আমি পড়াই, কারণ ওইটা আমাদের প্রথম ব্যাচ, আমি ম্যাক্সিমাম স্টুডেন্টই পেয়েছি অন্য কোচিং এ। ওদেরকে যখন আমি বলেছিলাম যে একটা কিংবা দুইটা আইকিউ যদি এর বেশি কিছু আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এয়ারলাইন্স অথবা এয়ারপোর্ট কেন্দ্রিক, এর বেশি কিছু যদি আসে, তবে আমিও খুব ঘোষণা দিলাম আজকে থেকে মেন্টর বা কোচিং আমি করাবো না। তখন তারা বলে যে ভাই আমি বিলিভ করতে পারছি না, আমাদের টিচাররা বলেছে অনেক আইকিউ প্রশ্ন আসবে শুধুমাত্র এয়ারক্রাফট রিলেটেড।
কিন্তু আসছে দুইটা আইকিউ থেকে, একটা ডিরেক্টলি আর একটা ইনডিরেক্টলি। যারা 22-এ পরীক্ষা দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন। আর যারা ইউএস বাংলাতে পরীক্ষা দিচ্ছে এই তারাও বিভিন্ন বিষয় নিয়ে পড়ে যেগুলো আদত ইউএস বাংলা এয়ারলাইন্সের পরীক্ষায় সেগুলো প্রশ্ন আসে না। যেমন একটা উদাহরণ আমি দিই, টাইম জোন, যেটা নিয়ে আজকেও আমি একটা পোস্ট করেছি। ক্লাস 6 গ্রিনিজ মান অনুসারে কোন দেশের, যেমন গ্রিনিজ মান অনুসারে কোন দেশের সাথে কতটুকু ডিফারেন্স, কারো ক্লাস 6 কারো -6 এইরকম সময়ের যে ডিফারেন্স, এটা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু একটা লেকচারই হয়ে থাকে যে এটা কি আসে। মূলত টাইম জোন নিয়ে কোনো প্রশ্ন আজ পর্যন্ত ইউএস বাংলাতে হয়নি। উল্টো সময় নিয়ে যে প্রশ্নগুলো হয়ে থাকে তা হচ্ছে দেয়াল এইভাবে ঘড়ি টাঙানো থাকে, এইভাবে 12 দেওয়া থাকে, 6 দেওয়া থাকে, আর এখানে 3 দেওয়া থাকে, এখানে 9 দেওয়া থাকে। ঘন্টার কাঁটা যদি এইভাবে থাকে, মিনিটের কাঁটা যদি এইভাবে থাকে, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এইগুলো প্রশ্ন আসে। কিন্তু পড়াচ্ছে কিন্তু ওটা আমরা মূলত ট্রেনিং এর পড়াপড়ে থাকি। আচ্ছা, এরপর এই জেনারেল আইকিউ যেটা ম্যাথ নির্ভর আর ইংলিশ নির্ভর, বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক বিষয়, এয়ারলাইন্স রিলেটেড কিছু প্রশ্ন করে থাকে। এরপর এই টেস্টে যদি আপনি পাশ করেন, এই দিন আবার রিটেন পরীক্ষা হতেও পারে, আবার যদি নাও হয় সেটা সাইকোমেট্রিক টেস্টের দিন পরীক্ষা হবে। এবার চলে আসেন পরবর্তী স্টেপে, সাইকোমেট্রিক টেস্ট। সেই সাইকোমেট্রিক টেস্টের মধ্যে যে পার্ট গুলো আছে সেটা নিয়ে আমি আলোচনা করছি, এগুলো একটু মুছে ফেলি আমি। এই সাইকোমেট্রিক টেস্টের মধ্যে প্রথমত যেটা হয়ে থাকে তা হচ্ছে যাওয়ার পরে একটা আইকিউ পরীক্ষা হবে। সেই আইকিউর নাম হচ্ছে ডায়াগ্রামিক আইকিউ। সেই আইকিউ পরীক্ষার নাম হচ্ছে ডায়াগ্রামিক আইকিউ পরীক্ষা। আচ্ছা, এক সেকেন্ড। এই ডায়াগ্রামিক আইকিউর মধ্যে এখান থেকে আপনাকে 20টি প্রশ্ন দিতে পারে, যার ন্যূনতম মনে হয় 12টা, জানি 9টা দিয়েছে, একটা মনে হয় 12টার মধ্যে ফিল আপ করতে হবে, আরেকবার বলেছিল 9টা। তো যাই হোক, কয়টা কখন দিবে এটা আসলে তাদের উপর নির্ভর করে, বাট মিনিমাম 20টা থাকে ডায়াগ্রামিক আইকিউ। 2 নাম্বার যেটা থাকে তা হচ্ছে জাজমেন্টাল, সিচুয়েশনাল জাজমেন্ট টেস্ট। সিচুয়েশনাল জাজমেন্ট টেস্ট এই টেস্টের মাধ্যমে যে কোনো একটা সিচুয়েশন আপনাকে ধরিয়ে দিবে, and you have to explain about this situation and how would you reply, how do you respond to this situation as a cabin crew or as a managing director। কোন একটা জায়গায়, কোন একটা স্টেপে আপনি একটা সেলসম্যানের দায়িত্বে আছেন, কোন একটা ঘটনা আপনাকে দিয়ে ওই ঘটনাতে কি রিপ্লাই দেবেন। আর মোস্ট অফ ইম্পর্টেন্ট থিং হচ্ছে জাজমেন্টাল টেস্টের যে অপশন গুলো দেওয়া থাকে, ধরেন একটা, দুইটা বা তিনটা অথবা চারটা অথবা পাঁচটা, সর্বোচ্চ 5টা পর্যন্ত অপশন দেওয়া থাকে, অ্যান্সারে 5টাই, কিন্তু আপনাকে একটা সিলেক্ট করতে হবে। You have to choose one option from them, but all of the questions, all of the options are the correct answer. সবগুলোই হচ্ছে কারেক্ট অ্যান্সার, বাট আপনাকে একটা অপশন চুজ করতে হবে। এখন আপনি যদি, আপনাকে আমি বলি যে বাংলাদেশের রাজধানী কি, আপনি উত্তর দিবেন বাংলাদেশের রাজধানী ঢাকা, তার মানে বাকি 3টা অপশন বাদ। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বাকি 3টা অপশন কি বাদ। একটা অপশন যদি আপনি সিলেক্ট করেন, বাকি 3টা অটোমেটিকই বাদ। কিন্তু আপনাকে যদি আমি বলে দিই এমন কোন প্রশ্নের অ্যান্সার যেটা সবগুলোই হবে, তাহলে আপনি কোনটা সিলেক্ট করবেন? এই জিনিসটাই হচ্ছে এখানে হচ্ছে সিলেক্ট করার অপশনটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কারণ জাজমেন্টাল টেস্টের মধ্যে 100% অ্যাপ্রোপ্রিয়েট, 90% অ্যাপ্রোপ্রিয়েট, 95% অ্যাপ্রোপ্রিয়েট, 97% অথবা 96% অ্যাপ্রোপ্রিয়েট, এইরকম কোয়েশ্চেন থাকে। এখন which one is the 100% appropriate, which one is the 90%, and which one is the 95%, which one is the 96%? How do you know? তুমি কিভাবে জানবে যে এটা? এই কারণে প্যাসেজটা ভালো করে পড়তে হবে, আর প্যাসেজটা দিবে খুবই শর্ট টাইমে, অল্প সময়ের মধ্যে সেটা পড়ে তারপরে আবার রিপ্লাইটা করতে হয়। এই জাজমেন্টাল টেস্টের মধ্যে এরপরে একটা পার্ট হয়ে থাকে 3 নাম্বার, যেটা হচ্ছে কিছু পিকচার দিবে, কিছু পিকচার্স থাকবে। এই পিকচার্স গুলো দেখে তোমাকে ওই পিকচারের মধ্যে কি আছে, ধরো এক পলক 5 সেকেন্ডের মধ্যে একটা পিকচার, এইখানে একটা, সাপোজ এখানে একটা মার্কার, এখানে একটা ডাস্টার, এখানে একটা কাগজ, তো এইরকম অনেকগুলো একটা পিকচারের একটা ইয়ে আসছে, হ্যাঁ তোমার ওই যে কি বলে মনিটর কাইন্ড অফ ওরকম। সো এই পিকচার গুলো 5 সেকেন্ডের মধ্যে থাকলো, অনেকগুলো পিকচার থাকবে, এর মধ্যে তোমাকে ফাইন্ড আউট করতে হবে কোন পিকচারটা তুমি দেখেছো এবং সেটা নিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এরপর 4 নম্বরে যেটা থাকে তা হচ্ছে পি পি ই
টি, পিকচার পারসেপশন অ্যান্ড ডিসকাশন টেস্ট। পিকচার পারসেপশন অ্যান্ড ডিসকাশন টেস্ট, এটা দিয়ে যে কোনো ধরনের পিকচার দিতে হবে। এই পিকচার থেকে আপনাকে রিপ্লাই করতে হবে যে এই পিকচার গুলোতে কি ঘটছে। এই পিকচারটা দিয়ে কিন্তু আপনাকে খুব ভালোভাবে তারা জাজ করবে যে অ্যাকচুয়ালি আপনি পিকচারটাকে কিভাবে পজিটিভলি দেখছেন না নেগেটিভলি দেখছেন। এবং পিকচারের মধ্যে অনেক ধরন থাকতে পারে। যদি আমি একটা এক্সাম্পল দিই, প্রিভিয়াসে 20 ডিসেম্বরের যে একটা রেজাল্ট হয়েছিল ইউএস বাংলা এয়ারলাইন্স, যেখানে 10 জন স্টুডেন্ট সিলেক্ট করেছিল, তার মধ্যে 3 জন স্টুডেন্ট আমার ছিল। সো ওই সময় তাদের যখন পিপিটিটি টেস্টটা হয়, সেই সময় 12 জন স্টুডেন্ট পিপিটি টেস্টের মধ্যে অর্থাৎ সাইকোমেট্রিক টেস্টের দিন অংশগ্রহণ করেছিল। এর মধ্যে 8টা ছেলেকে বাদ দিয়ে দিয়েছে, বলেছে আপনারা আসতে পারেন। এবং এটা নিয়ে আমি একটা রিলস মানে ছোট একটা ভিডিও আপলোড করেছিলাম, পোস্ট করেছিলাম যে তাদের প্রফেশনালিজমের কারণে 8 জন স্টুডেন্ট সাইকোমেট্রিক টেস্ট থেকে বাদ পড়েছে। তখন আমাকে নিয়ে তারা ক্রিটিসাইজ করেছে। কিন্তু মজার ব্যাপার হলো ওখান থেকে 8 জনের মধ্যে 3 জন আমাকে ফোন করে বলেছে, ভাই আপনি কিভাবে বুঝলেন যে আমাদের প্রফেশনালিজম ঠিক ছিল না? তখন তাদেরকে যখন আমি ব্যাখ্যা করেছিলাম, তখন বলেছিল যে ভাইয়া ইউ আর রাইট, বিকজ ইউএস বাংলা এয়ারলাইন্স আপনি খাতায় কি লিখছেন এটা তো দেখে দেখে সাথে সাথে আপনি ওই পরীক্ষার হলের মধ্যে কি অ্যাক্টিভিটিস করছেন এটাও তারা দেখে। আপনার কন্ট্রাক্ট কোন দিকে, আপনার আই কন্ট্রাক্ট কোন দিকে, আপনার এক্সপ্রেশন কেমন, আপনি কিভাবে কি এক্সপ্রেশন দিচ্ছেন, বা হচ্ছে আপনি কোন অ্যাক্টিভিটিস ওখানে করছেন, এটাও তারা ফলো করে থাকে। এখানে অনেক কোচিং সেন্টারের স্টুডেন্ট আছে, আমি জানি। আমি যেগুলো বলি সেগুলো আমি যেটা বলেছি অতীতে সেটা আমি দাবি করতে পারবো। আমি একমাত্র ব্যক্তি একজন বলেছিলেন যে কিনা ইউএস বাংলা এয়ারলাইন্সে কোনো ক্যান্ডিডেট যদি ওয়েটিং রুমে বসে মোবাইল হাতে নিয়ে ছবি তোলে, সে বাদ, সে পরীক্ষা দিবে, সবকিছু হবে, কিন্তু স্ক্রিনিং টেস্টের রেজাল্ট সে পাবে না, তাকে নগদে বাদ দিয়ে দিবে। এই কথাটা আমি মনে হয় প্রথম বলেছিলাম, অন্যান্য কোচিং সেন্টার আজ পর্যন্ত বলেনি। এই কারণে অন্যান্য কোচিং এর 2-1 জন স্টুডেন্ট যদি বা স্ক্রিনিং টেস্টে যায়, তাদের এখন আর ছবি পাওয়া যায় না। আগে কি করতো, তাদের স্ক্রিনিং টেস্টের রেজাল্ট যদি স্ক্রিনিং টেস্টের স্টুডেন্ট গেলে ওখানে বসে ওয়েটিং রুমের ছবি তুলে তাদের টিচারকে পাঠিয়ে দেওয়া হতো। টিচারকে পাঠিয়ে দিয়ে টিচার আবার আপলোড দিয়ে বলতো যে আমাদের কোচিং এর স্টুডেন্ট পরীক্ষা দিতে গিয়েছে, এই দেখুন স্ক্রিনিং টেস্টে। কিন্তু আজ পর্যন্ত ওই স্টুডেন্ট ওই পর্যন্তই আছে, এরপরে আর পরের স্টেপের কথা জানেই না। সো যখন আমি এই ছবি তোলার ব্যাপার নিয়ে ডিসকাস করেছিলাম এবং সবকিছুই খোলাসা করে বলেছিলাম যে এই কারণে তারা রিজেক্ট হয়, দেন এখন আর কোনো কোচিং সেন্টারে স্ক্রিনিং টেস্টের কোনো ছবি পাওয়া যায় না, কারণ তাদের স্টুডেন্ট বুঝে গিয়েছে। তো এই পিপিডিটি টেস্টের কাহিনী গেল। আপনাকে পিকচার দেখে সেটাকে ডিসকাশন করতে হবে যে what's actually happening in this picture, you have to discuss about it, and then তারা চলে যাবে ওয়ার্ড অ্যানালাইসিস দিয়ে যে কোনো ধরনের অনেক দিয়ে দেবে, ওয়ার্ড দিয়ে দেবে, সেগুলো নিয়ে এই ওয়ার্ড দিয়ে আপনাকে কিছু ব্যাখ্যা করতে হবে, এটা থাকবে। পিপিটি টেস্ট নিয়ে একটা মজার কথা বলি, যখন এই যে স্টুডেন্ট গুলো যে 3 জন আমার সিলেক্ট হয়েছিল, তারা যখন পিপিটি টেস্টে দেয়, তখন এই জাজমেন্টাল টেস্ট, দেখুন আপনি মুখে যা বলেন তা যে অন্তরে আছে তা কিন্তু না। আপনার মেন্টালিটি আপনার মুখ থেকে বের হয় না, মেন্টালিটি অন্য জিনিস, সেটা কাজে কর্মে প্রকাশ করে, অ্যাক্টিভিটিস এর উপর ডিপেন্ড করে। মুখ দিয়ে আপনি কখনো বলবেন না আমি খারাপ, কিন্তু ব্রেনে ঠিকই আপনার মানসিকতা খারাপ। তারা কি করেছে, একটা পিকচার দিয়েছে যেখানে নেকেড ওমেন ছিল, যেখানে একটা নেকেড ওমেন ছিল, ওই ওমেন একটু বেশি ব্লার করা ছিল, বেশি ক্লিয়ারও ছিল না। জাস্ট পিকচার বলতে স্ক্র্যাচ টাইপের পিকচার আর কি, যেগুলো চিত্রাঙ্কন করে কাইন্ড অফ সাদা কালো রঙিন ছিল। সো নেকেড ওমেনের পিকচারটা মূলত দিয়েছে একদম। আবার এটা ক্লিয়ার করে নিচ্ছি, নেকেড মানে যে একদমই নেকেড ব্যাপারটা এমন না, ঠিক আছে? তো ওই আপনারা বিভিন্ন কাপড়ের দোকানে যে বিভিন্ন স্ট্যাচু গুলো দাঁড়ানো থাকেন, দেখেছেন কখনো? যেখানে কাপড় ট্রায়াল দিয়ে দাঁড় করিয়ে রাখে, ডিসপ্লে সাজানো থাকে। একটু কথা বলার চেষ্টা করবেন, দেখেছেন কখনো? জি স্যার, দেখেছি তো, আমরা অনেক দেখেছি। হ্যাঁ, কাইন্ড অফ ওই রকম, যেটা আসলে বাহির থেকে মানে দূর থেকেও বোঝা যায় না যেটা আসলে একজন বলে বিষয়। তো এখন ব্যাপারটা হচ্ছে এইরকম পিকচারটা দেওয়ার সাথে সাথে এই 8 জন ব্যক্তি কি করেছেন, ওনারা এক একটা এক্সপ্রেশন দিয়েছে, এই দেখ 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 কি দিয়েছে।
বাজে, তাদের কি, তারা এগুলা কি দেয় না দেয়, এই যে অ্যাক্টিভিটিস গুলো, এই অ্যাক্টিভিটিস গুলো করার কারণে তাদেরকে বাদ দিয়েছে। ইভেন ডৌরি সিস্টেম নিয়ে একটা ঘটনা তাদেরকে লিখতে দেওয়া হয়েছে। এই যখন এটা নিয়ে লিখতে দেওয়া হয়েছিল, তখন তারা, ওখানে যে টিচার ছিলেন, ওই টিচার ছিলেন নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। ওনাকে নিয়ে বলতেছে, স্যার দেখেছেন, যৌতুক না নিয়ে যদি আমরা বিয়ে করি তাহলে বিয়ে হয়, পরীক্ষা হলে স্যারের সাথে মজা করছে। আর স্যারও ওভাবে তাদেরকে জাজ করছে যে কারা আমার সাথে ইচ্ছাকৃত সে মজা করে। ওই 8জন ব্যক্তি ভুলগুলা করেছিল, তারা পরবর্তী স্টেপের জন্য আর কল পায়নি, সাথে সাথে পায়। ভাই একটা কোশ্চেন আছে স্যার, একটা কোশ্চেন আছে, করতে পারি? বলেন। হচ্ছে ওই যে পিপিডিটি টেস্টের জন্য যে বললেন যে এই যে এরকম একটা পিকচার দেওয়া থাকলো, তো সেই ক্ষেত্রে ওইটার এক্সপ্লেইনটা কিভাবে হবে? ওটা কি ওই এক্সপ্লেইনটা কি করা যাবে না, না অন্য কিছু এক্সপ্লেইন করতে হবে? মানে ব্যাপারটা একটু ক্লিয়ার যদি করতেন। পিপিডিটির মধ্যে যা যা হচ্ছে আপনার ছবির মধ্যে, এটা আপনাকে নিজে এক্সপ্লেন করতে হবে। এখন ইট ডিপেন্ডস অন ইউ কিভাবে আপনি যদি বলেন এই যে এরকম একটা নেগেটিভ পিকচার থাকলো লাইক দ্যাট, তো সেই ক্ষেত্রে কি আমাকে ওইটাই এক্সপ্লেন করতে হবে নাকি ওইটা অ্যাভয়েড করতে হবে? যা হচ্ছে তাই এক্সপ্লেন করতে হবে, যে ওখানে কি ওকে, হচ্ছে থ্যাংক না হচ্ছে এটা এক্সপ্লেন করতে হবে। এখন ওকে, আন্ডারস্ট্যান্ড। এক্সপ্লেনেশনের উপর ডিপেন্ড করে তোমাকে জাজ করবে যে তুমি এটা কি পজিটিভলি দেখছো না নেগেটিভলি দেখছো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পিপিটি টেস্টের পরে তোমার ওয়ার্ড অ্যানালাইসিস, দেন চলে যাবে গ্রুপ ডিসকাশন। তারপর কত নাম্বার লিখেছিলাম ভুলে গিয়েছিলাম, আচ্ছা যাই, স্টেপ গুলো লিখি। এই গ্রুপ ডিসকাশন বা গ্রুপ এক্সারসাইজ যেটা হয়ে থাকে, সেটা মূলত 4 জন হতে পারে, 5 জন হতে পারে, অথবা 6 জন হতে পারে। এই গ্রুপ ডিসকাশনের ব্যাপারগুলো একসাথে, এবং এই গ্রুপ ডিসকাশন 2বারও হতে পারে। কতবার 2বার হয়েছে, ঠিক আছে। এই গ্রুপ ডিসকাশনের মাঝখানে তোমাকে একটা রিটেন পরীক্ষা দিতে হবে, যে কোনো একটা টপিক নিয়ে তোমাকে লিখতে হবে। এই গ্রুপ ডিসকাশনের মধ্যে তোমার অ্যাক্টিভিটিস এমন হতে হবে যেন তারা পছন্দ করে। এরপর চলে আসবে আজকে সাইকোমেট্রিক টেস্টের দিন শেষ। আর সাইকোমেট্রিক টেস্ট যেদিন হবে 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত বা 5টা পর্যন্ত তোমাকে অফিসে থাকতে হবে। একদিন সব পরীক্ষা হবে এই সাইকোমেট্রিকের। এখন বলতে পারো যে ভাই আপনি তো কয়েকটার কথা বলেছেন, কিন্তু একদিনে এতগুলো এই অল্প কয়েকটা পরীক্ষা, তার মানে বেশি সময় ধরে হয় না। যেমন পিপিটিটি টেস্ট কি একটা পরীক্ষা হবে না, 6টা থেকে 7টা হতে পারে, 7টা পিকচার নিয়ে ডিসকাস করতে পারে। আবার ওয়ার্ড অ্যানালাইসিস 1বার 2বার হতে পারে। আবার আপনার ওখানে যে কি বলেছিলাম, জাজমেন্টাল কি আপনাকে একটা প্রশ্ন দিবে যেটি না, ওখানে আপনার 5 থেকে 6টা প্রশ্ন থাকবে। তো এই যে পরীক্ষাগুলো, একটা প্রশ্ন রিপ্লাই করতে প্রায় 8-7 মিনিট 10 মিনিট লেগে যাবে। সো এইগুলো আপনার করতে করতে মোটামুটি বিকাল 5টা 6টা বাজেই, 9টা থেকে 6টা পর্যন্ত একটা না। এরপর ওই দিনকার পরীক্ষা শেষ, আপনি যদি পরীক্ষায় ভালো করেন দেন আপনি ফাইনাল ভাইবার জন্য সিলেক্ট হবেন। ফাইনাল ভাইবা 1বার হতে পারে, 2বার হতে পারে, 3বার হতে পারে। ফাইনাল ভাইবার সময় ইন্ডিয়ান একজন থাকতে পারে, মালয়েশিয়ার একজন থাকতে পারে, আমার বাংলাদেশে এইচআর ডিপার্টমেন্টের থাকবে। এই ফাইনাল ভাইবা 1বার হতে পারে, 2বার হতে পারে, 3বার হতে পারে। আর ফাইনাল ভাইবার মধ্যে বাংলা প্রশ্ন আসতে পারে, ইংরেজি প্রশ্ন আসতে পারে। এরপর সিলেক্ট হওয়ার পর আপনাকে তারা ট্রেনিং এর জন্য পাঠাবে, আর 3 মাস ফ্রি ট্রেনিং দিবে, যেটা এয়ারলাইন্স কোম্পানি ফ্রিতে দেয়। আফটার সিলেকশন দ্য জব 3 মাস আপনাকে ফ্রিতে ট্রেনিং দিবে। কিন্তু দুর্ভাগ্যবশত এবং হতাশাজনক তথ্য হলো, বাংলাদেশে কিছু কোচিং সেন্টার যারা ট্রেনিং কোর্স করায়, অথচ এটা চাকরি হওয়ার পরে পায়, আগে না। আর সেটা হচ্ছে ফ্রি দেয়, এবং তারা বলে, এটা প্রচার করে যে দিস ইজ দ্য টেকনিক্যাল কোর্স। টেকনিক্যাল কোর্স হচ্ছে যেটা হাতে কলমে শিখতে হয়। যেমন টেকনিক্যাল কোর্স গুলো হয়ে থাকে ডিপ্লোমা, নার্সিং কোর্স, যেগুলো হাতে কলমে যন্ত্রপাতি থাকে, প্র্যাকটিক্যালি ধরে শেখাতে হয়। কিন্তু যে প্রতিষ্ঠানগুলো বলছে দিস ইজ দ্য টেকনিক্যাল কোর্স, তারা নিজেরাও শীট দেখিয়ে দেখিয়ে পড়ায়, কোনো যন্ত্রপাতি সামনে থাকে না। তারা নিজেরা শীট দিয়ে দেয়, শীটটা দড়িয়ে দড়িয়ে পড়ায়, দিস ইজ টেকনিক্যাল কোর্স। হাউ ফানি। সো এই শীট গুলো দড়িয়ে দড়িয়ে পড়ে, আর সেটা হচ্ছে ট্রেনিং কোর্স। হ্যাঁ, আপনাদের এবার কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন। না নাম্বার তো নাই। Anika Lamia, could you please stop your audio?
মিউট প্লিজ। আনিকা লামিয়া, আপনি একটু মিউট করুন। সরি। আচ্ছা, এবার আপনাদের আরো কোনো প্রশ্ন আছে ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়ে? আর আপনাদের যদি শর্টলিস্ট হওয়ার যে পার্ট, সেটা হচ্ছে তারা কল দিয়ে জানিয়ে দিবে রেজাল্টের যে কোনো ইনফরমেশন, কল অথবা এসএমএস অথবা বোথ। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি। এই যে গ্রুপ ডিসকাশন যেটা হবে, এটা আমি যতটুকু শুনেছিলাম যে একটা গ্রুপ ডিসকাশন হয় হচ্ছে গিয়ে নিম্নে 5 জন থেকে 6 জন বা 3 জন থেকে 4 জনের। হ্যাঁ, এখানে যদি একজন যদি ভুল করে পুরো গ্রুপটা নাকি বাদ হয়ে যায়। না না, ওটা ইন্ডিভিজুয়ালি জাজ করবে, একজনের উপর ডিপেন্ড করে আরেকজনের করা হবে না। আচ্ছা, কারণ এটা এটা আমি অনেক জায়গায় শুনেছি, কারণ এটা নিয়ে আমার একটু টেনশন। দেখা গেল যে গ্রুপের মধ্যে এমনও হয় অনেক সময় সবাই ভালো পড়ে, আবার কিছু ভালো কিছু খারাপ পড়ে, তো একজনের জন্য পুরোটা বাদ হয়ে যাওয়াটা একটা। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ। আপনি ভালো করছেন, এটা ভালো। আপনার গ্রুপের মধ্যে অন্য একজন খারাপ করছে বা ভুল করছে, আপনি সংশোধন করছেন না, বসে আছেন, তার দিকে তাকিয়ে আছেন, এটা ভেবে যে আপনি তো ভালো করেছেন, সুতরাং আপনার বাচ্চা বেঁচে গেল, আপনিও বাদ। আপনি ভালো করেও বাদ পড়বেন, এর কারণ মানে গ্রুপে ফুল ডেডিকেশন দেখাতে হবে আর কি। অবশ্যই গ্রুপের মধ্যে কোনো পার্টনার যদি ভুল করে থাকে, তার ভুলটা শুধরিয়ে দিতে হবে। না শুধরিয়ে আপনি বসে আছেন, লাভ বাঁচাইছে, আমি তো বেঁচে গেছি, আমি তো ভুল করিনি, আমি তো ঠিকঠাক মতোই বলেছি, আপনিও বাদ। আর ভাইয়া ওই যে বললেন ফাইনাল ভাইবা একবার বা 2বার বা 3বার হতে, মানে কি ওরা কি মানে এমন যে একবার হলো আবার ডাকবে ফাইনাল ভাইবা আবার, নাকি একবার বসিয়ে এক থেকে? না না, 3 বারে 3 দিন রাখতে পারে, আবার একদিনও রাখতে পারে, আবার 2 দিনও। আচ্ছা আচ্ছা। আর ফাইনাল ভাইভাতে অনেকে এভিয়েশন রিলেটেড প্রচুর পড়াশোনা করে, আসলে মূলত এভিয়েশন রিলেটেড একটা কিংবা 2টা হয়, আউট অফ দ্য টপিক বেশি প্রশ্ন আসে। যেমন এবার আমার স্টুডেন্টকে প্রশ্ন করেছে যে পিথাগোরাসের উপপাদ্য থেকে প্রশ্ন করিয়েছে, যেটা আমি আমার জেনারেল আইকিউর যে ম্যাথ শিটের মধ্যে ট্রায়াঙ্গেল নিয়ে একটা চ্যাপ্টার ছিল, ওখানে পড়িয়েছিলাম। তো পিথাগোরাসের উপপাদ্য, বর্তমান বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি, এগুলো প্রশ্ন আসে, নিজের এলাকা থেকে প্রশ্ন আসে, ইভেন হচ্ছে সাবজেক্টিভ বিষয়ে প্রশ্ন আসে। পোলাপান এভিয়েশন রিলেটেড পড়তে 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 পাগল হয়ে যায়, কিন্তু পরীক্ষায় আসে আরেকদিন। এটা কি ভাইয়া শুধু আপনার বাংলাদেশ রিলেটেড হয় নাকি আউট দেশগুলো সম্পর্কে বা গ্যালাক্সি? জেনারেল নলেজ। আচ্ছা আচ্ছা ভাইয়া, আচ্ছা। আপনাদের আর কারো কোনো প্রশ্ন? কারোই প্রশ্ন নাই? এত ভালো বুঝিয়েছি না বিরক্ত হয়েছেন এই কারণে প্রশ্ন করছেন না কিংবা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? জি, আমি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি বললেন ফাস্টফুড 6 ইঞ্চি লাগবে, এই ক্ষেত্রে কি মানে আর কোনো ওয়ে নাই ছাড় বা 5 হলে? হাইট নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই, 6 লাগবে। 6 লাগে। আচ্ছা ভাইয়া, এই পুরো প্রসেসটা শেষ হতে কতদিন লাগে? পরীক্ষা হচ্ছে 4 থেকে 5 দিন। আর আপনার কোর্স ডিউরেশন কত ভাইয়া? 2.5 মাস। আর আমাদের পরে যাদের চাকরি হয় নাই বা যতদিন না পর্যন্ত চাকরি হবে ততদিন পর্যন্ত আমাদের একটা গাইডলাইন ব্যাচ আছে, সেই গাইডলাইন ব্যাচে ক্লাস করতে পারে, যেমন আজকেও ক্লাস আছে ওদের। আচ্ছা ভাই, আরেকটা কথা আমি শুনছি ছেলেদের নাকি এখানে অগ্রাধিকার কম, এটা কি সত্যি? না, ভুল। এখন বলতে পারো ভাইয়া, তাহলে দেখা কি? দেখো, সার্কুলার যদি মেয়েদের জন্য প্রকাশ করে তাহলে কিছু করার আছে। সার্কুলার মেয়েদের জন্য হয়, মানে কম্বাইন করে সার্কুলার বা ছেলেদের জন্য সার্কুলার তুলনামূলক ভাবে কম, তবে তারা যদি ইন্টারভিউ পার্টিসিপেট করে, চাকরি যে তাদের প্রায়োরিটি কম, ব্যাপারটা এমন না, বরং সমানই থাকে। তবে একটা কোম্পানির কিন্তু একটা লিমিটেশন থাকে, যে আমাদের কেবিন ক্রুর মধ্যে ছেলে কেবিন ক্রু এতজন, মেয়ে কেবিন ক্রু এতজন, আমাদের মেয়ে কেবিন ক্রু দরকার বেশি না ছেলে কেবিন ক্রু, তাদের একটা লিমিটেশন থাকে। সার্কুলার যখন প্রকাশ হয়
তখন তাদের কাছে একটা নোটিশ যায় যে আমাদের 5 জন ছেলে লাগবে, 10 জন মেয়ে লাগবে, অথবা আমাদের 6 জন ছেলে লাগবে, 1 জন মেয়ে লাগবে। সো ওই সার্কুলারে কতজন ছেলে কতজন মেয়ে চেয়েছে এটা যেমন আমিও জানি না, আপনিও জানেন। সুতরাং তাদের প্রয়োজন অনুসারে তারা দিয়ে থাকে, এটা যদি ছেলে হোক মেয়ে হোক। আচ্ছা ভাইয়া, আপনি যে ফিজিক্যাল যেটা বললেন যে ফিজিক্যালি পারফেক্ট থাকতে হয়, আইসাইট তো অনেকের হয় যে একটু দূরের সমস্যা বা কাছের কন্ট্যাক্ট সমস্যা, লেন্স ইউজ করতে অনেকের পারে। কাছে মানে ক্লিয়ার কন্টাক্ট লেন্স যদি পরে কন্ট্যাক্ট লেন্স ইউজ করার পারমিশন দিয়েছে ইউএস এয়ারলাইন্স এয়ারস্টা, দিয়েছে। সার্কুলারে আচ্ছা 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 ভাইয়া। সার্কুলারে পড়বে। কারণ অনেক অনেক জায়গায় লেখা থাকে আইসাইট 6/6, তো তাই আমি কি জিজ্ঞেস করলাম। এটা ইউএস বাংলা আগেও মেনশন করা থাকতো, লাস্ট 2টা সার্কুলারে এসে ইউএস বাংলা এয়ারলাইন্স বলেছে 6/6 যদি কন্ট্যাক্ট লেন্স ইউজ করে করানো যায়, মানে সংশোধন করানো যায় এই সমস্যাটা, সেক্ষেত্রে তারা সেটা অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, সেক্ষেত্রে একটু কথা আছে, আমি ক্লিয়ার করি স্যার। সেটা হচ্ছে আমি গ্লাস ইউজ করছি না, বাট আমার হয়তো বা একটু প্রবলেম আছে। সেক্ষেত্রে কি হচ্ছে, আমার গ্লাস লাগছে না, আমি নর্মাল অ্যাজ ইউজুয়াল। তাহলে তো কোনো সমস্যাই নেই। এখন আমাকে টেস্টে যদি আমাকে যখন মেডিকেল করবে, তখন তো আমাকে মেশিন দিয়ে টেস্ট করলে ধরা খেয়ে যাবো যে আমার তো প্রবলেম, মেনশন করে দিবে যে স্যার আমি আসলে গ্লাস ছাড়াই চলতে পারি সবকিছু, বাট অনেক খুব দূরে ভালোভাবে চলতে সমস্যা পারছি। হয়। সেক্ষেত্রে হ্যাঁ তারা হ্যাঁ, বলে দেবে। আর অবশ্যই তুমি বলে দেবে যে সার্কুলারের প্রবলেম, সার্কুলারে বলা ছিল যে আইসাইট কন্টাক্ট লেন্স ইউজ করতে পারো, সেক্ষেত্রে আমি কন্টাক্ট লেন্স ইউজ করেই আসছি। যেদিন মেডিকেল টেস্ট হবে, মেডিকেল টেস্ট হবে ট্রেনিং এর মধ্যে, ট্রেনিং হ্যাঁ মধ্যে। ওই সময় মেডিকেল টেস্ট হবে, ওই সময় তুমি বলে দেবে। ও আচ্ছা। স্যার মেডিকেলে কি কি টেস্ট হয়? ব্রেইন সিটি স্ক্যান করবে, হার্ট ইসিজি করবে, চেস্ট এক্সরে করবে, ব্লাড টেস্ট করবে, সিবিসি টেস্ট, লিপিড প্রোফাইল, ডায়াবেটিস, তারপর হচ্ছে তোমার ক্রিয়েটিনিন টেস্ট করবে, কিডনিতে প্রবলেম আছে কিনা। মরণ ব্যাধি কোনো সমস্যা যদি না থাকে তাহলে কোনো প্রবলেম নেই। মরণ ব্যাধি কোনটা? ক্যান্সার, ব্লাডের প্রবলেম, হার্টের প্রবলেম, ব্রেনের সমস্যা, তারপর হচ্ছে তোমার তোমার ডায়াবেটিস যদি থাকে, অথবা তোমার ক্রিয়েটিনিন পরিমাণ খুব খারাপ অবস্থা, সেক্ষেত্রে কিডনিতে প্রবলেম। সো এই ধরনের মরণ ব্যাধি বা সিরিয়াস কোনো প্রবলেম হলে হয়তো বা সমস্যা, আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা। আচ্ছা ভাইয়া, হ্যালো, আমি তো ফাস্টফুড চাইছি, তাহলে কি কোর্সটা কি আমি করবো না? আপনি বিদেশি এয়ারলাইন্সে করতে পারেন। বিদেশি এয়ারলাইন্সে মেয়েদের জন্য ছেলেদের জন্য ওভাবে ইন্ডিকেট করে, মানে ওভাবে মেনশন করে বলে না। তারা জাস্ট এটা বলে 212 সেন্টিমিটার টাচ করতেই হবে। এখন ছেলে না মেয়ে তারা বলে নাই, তার মানে বোথ। এটা আপনি কাতার এয়ারওয়েজে যে সার্কুলার গুলো আছে লাস্ট ইয়ার যেটা হয়েছে এই বছরের শুরুর দিকে, সেখানেও আপনি দেখতে পাবেন তারা মেনশন করে থাকে আর্ম রিচ 212 সেন্টিমিটার, অর্থাৎ 212 সেন্টিমিটার আর্ম রিচ। এই দুটুকু, কোনটা ছেলে কোনটা মেয়ে কিন্তু তারা বলেন। আর হাইট বাড়ানোর কি কোনো ওয়ে আছে ভাইয়া? এটা তো গড গিফটেড। আপনি করতে পারেন ভাই, হাইট বাড়ানোর কিছু ব্যায়াম আছে, ফিজিক্যাল ব্যায়াম থাকে বেসিক, ওগুলা করলেও আপনার হাইট বাড়বে। না, বাকিদের একটু কথাবার্তা শুনতে চাচ্ছি আমি। কোনো কিছু জানার থাকলে বলতে পারো। স্যার গ্রুমিং নিয়ে আর একটু যদি বলতেন ডিটেলস। আমি শুনলাম লাস্টে অনেকে হেয়ার নিয়ে অনেক প্রবলেম করেছে, নাকি একটু ছোট বড় থাকলে এটা নিয়েও নাকি বলে যে আপনার এই যে এখানে ছোট কেন, এখানে বড় কেন, বা লাইক দ্যাট। আর্মি কার্ডটা পছন্দ, মানে যেটা একদমই ছোট টাইপের সেটা না। আর্মি কার্ড যেমন এটা তো একদম ন্যাচারাল, সেটা ছোট থাকবে, এই সাইডটা ছোট থাকবে, পেছনটা ছোট থাকবে। সামনে আর্মি কার্ডের মতো 1 ইঞ্চি করলে আপনি সিটি করতে পারবেন না, তখন কিন্তু আপনাকে দেখতে খারাপ লাগে। তো সিটি করার মতো হাতে মুষ্টিবদ্ধ একটু, যেমন আমার হাতে কিন্তু মোটামুটি বড় আছে, খানিকটা একটু ছোট করলে হয়েছে। তো এটা এভাবে এসে তারপরে সিটি করাটাই বেস্ট। সো অনেকে কি করে, এই চুল এত বড় রাখবে, এগুলো একদম ছোট করে রাখবে, এটা বাজে। সামঞ্জস্য রাখতে হবে, এটা জাস্ট একটা মুষ্টিবদ্ধ চুল হলেই হবে, যেটা একদম সিটি করা যাবে। আর এটা ছোট, এটা ছোট, এটা ছোট। অনেকে ছোট করতে 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 একদম টিকটকারদের মতো করে ফেলে, এটা করা যায় না। আবার অনেকে কি করে, এটা ছোট করে, এটা আবার একটু ভাঁজ দেয়, মনে যেন একটা ভাঁজ বোঝা যায়, এখান থেকে এটার একটা ভাঁজ, এটা থেকে এটার একটা ভাঁজ। এইসব ভাঁজ আবার করা যাবে না, ন্যাচারালি ছোট করতে হবে।
মানে সেম ওয়েতে একটা থাকবে। আপনাদের আর কোনো প্রশ্ন নেই? পিয়াল, স্যার নুসরাত, মাহিয়া, শিহাব, তানভীর। এমসিকিউ টাইপের হবে নাকি হ্যাঁ বুঝিনি, প্যারাগ্রাফ এই ধরনের হবে? হ্যাঁ বুঝিনি, একটু আবার বলবেন। স্যার রিটেন এক্সামটা কি এমসিকিউ টাইপের হবে না আপনার প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার আমি তো এরকম রিটেন টাইপের? এখানে কতগুলোর কথাই বললাম, কোন টেস্টের মধ্যে আপনি বলেন। প্যারাগ্রাফ আলাদা ভাবে লিখতেও দিতে পারে, যেটা রিটেনে হতে পারে। সেটা প্যারাগ্রাফ হয়ে যেতে ট্রাফিক জ্যাম পড়ে আসছেন ওই রকম প্যারাগ্রাফ না ভাই। এইচআর ডিপার্টমেন্টের জন্য বা এক্সিকিউটিভের জন্য যে সার্কুলার গুলো দেয় সেগুলোতে স্যালারি 30,000, কিন্তু ওগুলোর জন্য যে পরীক্ষা তার থেকে টাফেস্ট কোয়েশ্চেন হয়, টাফেস্ট মানে পরীক্ষার ধাপগুলো হয় ইউএস বাংলা। এখন ওখানে যাওয়ার পর কেন আবার অনেক সময় তারা বলেন যে আপনাদের এত টাকা বেতন দেবো, আপনাদের ভালো করে যাচাই করে নিব না? আমি তো এখানে অনেকগুলো টেস্টের কথা বলছি, আমি কোন টেস্টের কথা বলি? আইকিউ টেস্ট গুলো যা হবে এমসিকিউ টাইপ হবে, অ্যাপটিটিউড যা হবে এমসিকিউ, জেনারেল আইকিউ যেগুলো হবে এমসিকিউ টাইপ, তারপর রিটেন টাইপের আলাদা থাকবে, জাজমেন্টাল এগুলো আইকিউ টাইপের হবে, আবার কিছু এক্সপ্লেনেশন চাইবে, খাতা দেওয়া থাকবে সেগুলোতে লিখতে হবে। তার মানে আপনাদের আর কোনো প্রশ্ন নেই? ভাইয়া লাস্ট একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে গিয়ে আপনি 3 মান্থের যেটা ফ্রি ট্রেনিং হয়, হুম। তো মেডিকেল টেস্ট যেটা বললেন যেটা ট্রেনিং ভিতরে ডিউরিং ট্রেনিং এর সময় ওরা এটা করবে, তো দেখা গেল ডিউরিং ট্রেনিং এর সময় ওরা মেডিকেলে কোনো না কোনো একটা ওরা ল্যাকিং পেলো, তখনই কি বাদ দিয়ে দিবে? মানে সিলেক্ট হওয়ার পরও বাদ দিয়ে দিবে? আর আচ্ছা। মরণ ব্যাধি কোনো সমস্যা যদি থাকে তাহলে বাদ। আর যদি ছোটখাটো প্রবলেম হয়ে থাকে যে আপনাকে 1 মাস 2 মাস সময় দিলে ডাক্তার দেখিয়ে সলিউশন করা যাবে, তাহলে বাদ দিবেন। তাহলে কি করবে আর জানেন? এখানে আমি কি শুধু তাহলে জাস্ট কি করবে জানেন? তাহলে কি করবে যে আপনি একটা কাজ করুন, আপনি ট্রেনিং করতে থাকুন এই শিফটের সাথে, আর ট্রিটমেন্ট করতে থাকুন। ট্রিটমেন্টের রেজাল্টটা যখন পজিটিভ আসবে, আপনি পরবর্তী যে ব্যাচ আসবে ওই সার্কুলারের পরবর্তী ব্যাচের সাথে আপনি ফ্লাইট শুরু করতে পারবেন। এভাবে বলে মানে মরণ ব্যাধি কোনো সমস্যা যদি না হয়, ধরুন আপনার সামান্য একটু প্রবলেম, আপনি হয়তো এতদিন জানতেন না, কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট মেডিকেল করতে গিয়ে ধরা পড়লো, তখন আপনাকে বললো যে আপনি ডাক্তার দেখান। তো ডাক্তার দেখালে এটা তারাও বুঝবে, মেডিকেলের যে আপনি যেখানে মেডিকেল করে তারা বুঝবে যে হ্যাঁ ঠিক আছে, আপনি 1-2 মাস ওষুধ খেলে সেটা সেরে যাবে, এটা কোনো সমস্যা না, বাট 1-2 মাস ওষুধ খান। তখন আপনি 1-2 মাস ওষুধ খাবেন, খাওয়ার পর আপনাকে পরবর্তী ব্যাচের সাথে তারা অ্যাপ্লাই করতে দেবে, বাদ দিবে না। মানে পুনরায় ইন্টারভিউটা দেওয়া প্রয়োজন পড়বে না? পুনরায় ইন্টারভিউ প্রয়োজন হবে না, উনি অলরেডি সিলেক্টেড, বাট এখন সমস্যার কারণে, শারীরিক সমস্যার কারণে ওনাকে হচ্ছে ট্রিটমেন্ট নিতে হচ্ছে। পরবর্তী যে আবার ট্রেনিং ব্যাচটা শুরু হবে, পরবর্তী সার্কুলার যে ট্রেনিং ব্যাচ শুরু হবে, তখন তো উনি আবার কন্টিনিউ করতে পারবেন। আর এমনি মেন্টালি ভাইয়া, কোনো আরেকটা কোশ্চেন। পরীক্ষা করে না? হ্যাঁ আমি ভার্সিটিতে পড়তেছি, দেন আমি ওখানে যদি সিলেক্ট হই, এরপরে আমার ভার্সিটিতে যখন সেমিস্টার এক্সাম হবে হুম। ওই টাইমে কি আমি ওদের কাছে ছুটি নিতে পারবো? আচ্ছা শোনো, মানে পড়াশোনা কন্টিনিউ করতে পারবে কিনা, ইজ ইট পসিবল টু কন্টিনিউ আফটার গেট দ্য জব, রাইট? জি ভাইয়া। দেখো গাছেরটাও খাবা গোড়ারটাও খাবে, এটা তো হবে। তুমি যে চাকরি করতে চাচ্ছ সেটা তো আর বাংলাদেশে কোনো অফিসিয়াল চাকরি না, 9 to 6টা চাকরি করবে, মাঝখানে গিয়ে ছুটি নিয়ে পরীক্ষা দিতে আসবে। তুমি যে চাকরিটা করতে যাচ্ছ সেখানে হচ্ছে কি রাতে 3টা বাজে ফ্লাইট করতে পারে, বিকাল 2টা বাজে করতে পারে, কোনো ধরনের শিডিউল মানে টাইম টেবিল থাকবে না। তা এখন তুমি কিভাবে তোমার ভার্সিটি ক্লাসগুলো মেনটেন করবে? তার মানে কি পড়াশোনা ছেড়ে দিতে হবে? না, তুমি ওই যে সময় প্রতিনিয়ত ক্লাস করতে পারতে হয়তো বা সেটা করতে পারবে না। সেখানে হয়তো বা 1 দিন 2 দিন 5 দিন 4 দিনের জায়গায় তোমার 1 দিন গ্যাপ যাবে, 2 দিন গ্যাপ যাবে, মিস তো হবে। পরীক্ষা মিস হতে পারে, সেটা আবার রিটেক দিয়ে দিতে হবে, এইভাবে। সেই ক্ষেত্রে তোমার কি হবে, হয়তো বা 4 বছরের অনার্সটা 4.5 বছরে গিয়ে করবে, না তো বা 5 বছরে গিয়ে করতে পারে। বাট ফর্চুনেটলি তোমার তখন একটা জিনিস রিয়েলাইজ করা যাবে যে আমার একটা জব অলরেডি আছে। তো এই কারণে তোমার ওই যে সাপ্তাহিক বা মাসিক যেটা শিডিউল থাকে, সেই শিডিউলের মধ্যে মাঝখানে কিছু কিছু দিন গ্যাপ থাকবে, ওই দিন ক্লাস করতে পারবে। আবার অনেক সময় দেখবা যে ধরো সকাল 6টা বাজে তুমি ল্যান্ড করেছো বাংলাদেশে, অবশ্যই তুমি এয়ারপোর্টের আশেপাশে বাসা নিতে হবে। তো সেখানে তুমি থাকলে, বাসায় চলে আসলে, আসার পর চিন্তা করলে সকাল 10টা পর্যন্ত ঘুমালে পরে ঘুম আসে না, চিন্তা করলে 12টা বাজে আজকে ক্লাস আছে, ক্লাসে যাই। কারণ পরবর্তী শিডিউল তুমি দেখলা যে বিকাল 4টা অথবা সন্ধ্যা 7টায়,
অথবা রাত 12টায়, এরকম একটা শিডিউল। তো মাঝখানে একটা টাইম তুমি অলরেডি টাইম পেয়ে গিয়েছো, তো দেখলে খোঁজ খবর তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে কানেকশন রাখতে হবে, টিচারদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, মাঝে মাঝে টিচারদের বাজেটে নিজে কিছু টাকা ইনভেস্ট করে তোমার বাজেট সেলিব্রেশন করতে হবে, এতে করে তোমার প্রতি একটু থাকবে, তোমাকে গোপনে 2-1 নাম্বার বাড়ায় দিতে পারে, লিয়াজু করে চলে আর কি। তখন তুমি ওই মাঝখানে তুমি না তোমার চাকরিতে সমস্যা হলো, না তোমার অন্য কোনো সমস্যা হলো, মাঝখানে ক্লাসটা করে তারপরে আবার শিফটে চলে যেতে পারে। এইভাবে তোমাকে কন্টিনিউ করতে হবে। তো তুমি পড়াশোনা কন্টিনিউ করতে পারবে, বাট একটু হেরফের হবে। এখন বলতে পারো যে ভাই তাহলে অনার্স কমপ্লিট করে যাবো। দেখো, অনার্স কমপ্লিট করা বেকার বাংলাদেশে সব থেকে বেশি, ইন্টার কমপ্লিট করাদেরকে বেকার তালিকায় ধরা হয় না। তো এই কারণে নিজের খাতায় অনার্স কমপ্লিট করার পর বেকারত্বের খাতার মধ্যে নাম লেখানোর আগে অনার্সে থাকা অবস্থায় বেকারত্ব থেকে মুক্তি পাওয়াটা ভালো না? তুমি অনার্স কমপ্লিট করার পর দেখবা যে 4-5 বছর যাবো তোমার বন্ধু বান্ধবরা চাকরির পিছনে ঘুরছে, আর তোমার অলরেডি একটা চাকরি আছে, ব্যাংকে লাখ টাকার ডিপোজিট আছে, হাতে একটা আইফোন আছে। তখন তোমার রিয়েলাইজ হবে যে না, আমি তো ওদের থেকে ভালো আছি, অ্যাটলিস্ট একটা চাকরি আছে, এক্সপিরিয়েন্স অলরেডি হয়ে গিয়েছে। এই এয়ারলাইন্স আমাকে বাদ দিয়ে দিবে, তো কি হয়েছে, অন্য এয়ারলাইন্সে চলে যাবো, আমাকে নিয়ে নিবে, আমি অলরেডি এক্সপিরিয়েন্সড, তাই না? সো এই কারণে আমি বলি যে অনেকে পড়াশোনা শেষ করে চাকরিতে যেতে চায়, আমি বলি যেটা ভুল ডিসিশন। আর তুমি যে এমন করে বলতে পারবে না যে আমি অনার্স কমপ্লিট করার পর আমার 100% চাকরি হবে, এমন গ্যারান্টি তুমি দিতে পারবে না। বরঞ্চ অনার্স কমপ্লিট করার পর তোমার চাকরি হওয়ার পসিবিলিটি কম থাকবে, কারণ বেকারত্বের হার বেশি, কারণ ওখানেই হচ্ছে বেকারের সাম্রাজ্য আফটার অনার্স। স্যার এবার যে সার্কুলারটা দিছে পরীক্ষা কবে হবে, কবে নাগাদ হতে এইবার পারে? যে সার্কুলারটা হবে সেখানে পরীক্ষা হতে পারে জুন মাসের শুরুর দিকে। এর মানে আমাদের হাতে 20 দিন সময় আছে। জুন মাসের শুরুর দিকে ডাকতে পারে, কিন্তু পরীক্ষা তোমার হচ্ছে জুন মাসে, তোমার 5 থেকে শুরু হলে তার 4-5 দিন পরে তোমার পরীক্ষা হবে, ওইটা শেষ হওয়ার পর আবার 3-4 দিন পরে আবার পরের স্টেজ, আবার এমন আছে গ্যাপ দিতেও পারে। তবে এটাতে লেট হওয়ার পসিবিলিটি এই কারণে বলছি, 28 তারিখ যারা পরীক্ষা দিয়েছে 28-29 ওই সার্কুলারে, এবং 3 তারিখে যারা দিয়েছে ওই সার্কুলারে, এবং আগের সার্কুলার 3 তারিখের, এবং এই তিনটা মিলিয়ে একসাথে ট্রেনিং শুরু হবে। একসাথে ট্রেনিং শুরু করলে এই ওদের একটু লেট হবে। যেমন 5 তারিখে পরীক্ষা দিয়েছে কারা জানো? 3 তারিখে যারা স্ক্রিনিং টেস্ট দিয়েছে, মানে 3 তারিখে যারা স্ক্রিনিং টেস্ট দিয়েছে তাদের ফাইনাল ভাইভা হয়েছে 5 তারিখ, মানে এই মাসে। এই 3 তারিখ কোনটা? বিগত মাসের 3 তারিখ। আর 28 তারিখে যে মেয়েগুলো স্ক্রিনিং টেস্ট দিয়েছে তাদের পরীক্ষা হয়েছে 6 তারিখ। কাছাকাছি 1.5 মাস 2 মাসের তফাতের যে সার্কুলার, সেই সার্কুলারের ফাইনাল ভাইভা একসাথে নিয়েছে। সো জুন মাসে একটা লেট হওয়ার পসিবিলিটি আছে। মানে রিটেনটা জুলাইতে, বুঝি নাই। স্ক্রিনিং টেস্টটা আগে হবে, রিটেনটা হওয়ার সম্ভাবনা জুলাইতে। না না, এত তফাৎ না, 3-4 দিন 5 দিন। আর আমাদের এই কারণে তোমার যদি 10 দিনও সময় থাকে বা 15 দিনও সময় থাকে, তখন আমরা একটা করে নেই কি, আমাদের যে রেগুলার ব্যাচ আছে, যে রেগুলার ব্যাচ, এই রেগুলার ব্যাচের মধ্যে ক্লাস অলরেডি চলতে থাকে। তো যখন ইউএস বাংলার জন্য কল যখন শুরু হয়, তখন ওই যে পরীক্ষার্থী আছে যারা ইউএস বাংলা পরীক্ষা দিবে তাদেরকে নিয়ে আলাদা একটা ব্যাচ করা হয়। সেখানে শুধুমাত্র ওই শর্ট টাইমের মধ্যে ওই পরীক্ষা কেন্দ্রিক পড়ানো হয়ে থাকে, আর রেগুলার বেসিস ক্লাসও রেগুলার হতে থাকে। তখন দুইটা একসাথে করতে পারে, কারণ ওর ইউএস বাংলাতে পরীক্ষা স্টুডেন্ট, সে যদি রেগুলার বেসে পড়ে থাকে, তা আমি যদি বলি যে তুমি তো এখনো কোর্স শেষ করো নাই, এটা পরীক্ষা দিও না, পরেরটাতে পরীক্ষা দিও, তাহলে তো আমি টিচার হিসেবে ভুল করলাম। কারণ তার দরকার এখন, তাকে যদি তার ওই পরীক্ষার কেন্দ্রিক না পড়ায় তাহলে তো হবে না। এই কারণে আমরা আলাদা একটা ব্যাচ করে নিই। এই আলাদা ব্যাচের জন্য টিচারকে আলাদাভাবে আমার বেতন দেওয়া লাগে, যেটা আমার এখানে দিলে হয়ে যাবে, কিন্তু এরপরে আমার আলাদা করতে হচ্ছে স্টুডেন্টের সুবিধার জন্য। তো স্যার ওই আলাদা বেসটা কবে থেকে চালু করা হবে বা হয়েছে? যখন পরীক্ষার জন্য কল আসবে তখন। এখন তাহলে যদি আমরা ভর্তি হয়ে রেগুলার বেসে ক্লাস করব? হ্যাঁ, আর এটা শুধুমাত্র আমার স্টুডেন্টের জন্য আলাদা ব্যাচ করা হয়, অন্যান্য স্টুডেন্ট বাইরে থেকে এসে ওই শর্ট টাইমে কিছু বুঝতে পারবে না, কারণ এখানে 20টা ক্লাস বেসিক হয়ে থাকে। এখন বেসিক ক্লাস যদি কেউ না থাকে, আমি তাকে জেনারেল আইকিউ, অ্যাপটিটিউড আইকিউ কি পড়াবো? তাকে কোডিং ডিকোডিং আমি কি পড়াবো? অবাক হওয়ার নেই, কোডিং ডিকোডিং কিন্তু আইসিটি ডিপার্টমেন্ট, ওখানেও কিন্তু এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে। কোড তোমরা আইসিটি তে পড়ছো, এখন তো সময় অল্প, এর এসটি কোড এগুলো পড়ছো, কভার করা যাবে এই 20-25 দিনের মধ্যে? ভাই কভার করার দায়িত্ব তুমি করতে পারলে আমি কভার করতে পারবো, কোনো সমস্যা নেই। এই রেগুলার ব্যাচের মধ্যে 70 থেকে প্রায় 80% যে পড়াশোনা তা হচ্ছে আমার এখানে। তো এটা যদি প্রায় 70 থেকে 80% কমপ্লিট হয়ে যায়, তাহলে আর 30 থেকে 20, অর্থাৎ 20 থেকে যে 30%, এই 30% এখানে করানো হয়ে থাকে। আর সেই 30% শুধুমাত্র স্পেসিফিক ইউএস বাংলা অ্যান্ড উইথ রিভিশন।
এই বেসটা কবে থেকে শুরু হয়েছে স্যার? কোনটা? এই যে রেগুলার বেসটা? রেগুলার ব্যাচ হচ্ছে 5 তারিখে স্পিকিং টেস্ট দিয়ে শুরু হয়েছে। আজকে হচ্ছে 7 তারিখ, আজকে ক্লাস নাই। 5-6 2 দিন হয়েছিল আর কি, 2 দিন। তাহলে আমরা যদি অ্যাডমিট হই তাহলে ওদের সাথে ক্লাস করব? জি। আপনাদের আর কারো কোনো বিষয় যদি জানা থাকে তাহলে আমাকে একটু প্রশ্ন করেন, নয়তো আমি ক্লাস এখন শেষ করছি। স্যার মেয়ের 3 তারিখে যাদের ভাইবা ছিল স্কিন টেস্টের পর ওদের কি মানে কল বা এসএমএস দেওয়া শুরু করেছে? এর 3 তারিখ থেকে বলা, এটা এই 3 তারিখ হচ্ছে এপ্রিল। স্যার এই যে রিসেন্ট যে স্কিন টেস্ট হলো 28 তারিখে, তারপরে ভাইভাটা হলো আর কি, ওইটা 28 তারিখে মেয়েদের ভাইবা হয়েছে 6 তারিখ, ছেলেদের এখনো টাকা হয়নি। আচ্ছা ভাইয়া, আমার লাস্ট একটা কথা ছিল, সেটা হচ্ছে গিয়ে আহ, আমি অনেকটা এয়ারলাইন্সে দেখেছি, যেমন আপনার ব্রিটিশ এয়ারওয়েজ আছে, তারপর আপনার ফ্লাই ইন্ডিগো আছে, জামাইকান এয়ারলাইন্স যেগুলো আছে, এগুলাতে অনেক সময় ওরা করে কি ফোবিয়া টাইপ টেস্ট নিয়ে থাকে। তো ফোবিয়া টাইপ কি কোনো ইস্যু করে? ফোবিয়া অবশ্যই। যাদের থাকে, যেমন হ্যাঁ, অনেকের থাকে। ফোবিয়া থাকলে প্রবলেম আছে। না, এটাও কি ওরা টেস্ট করে নেয় আগে? হ্যাঁ, বিদেশি এয়ারলাইন্স গুলো টেস্ট করা, বাট এখানে ফোবিয়াটা আসলে ওভাবে টেস্ট করা হবে যখন ট্রাভেলার্সটা হয় কখন হাই উঠলে, হাই ফোবিয়া। লেট মি। অনেকের হাইট ফোবিয়া থাকে, অনেকের ক্রাউড ফোবিয়া থাকে। এটা এটা একটু জানার ছিল আমার। হ্যাঁ, ওইটা তারা টেস্ট করে থাকে যখন থাকে আর কি, তোমার ট্রাভেলার্সের সময় যখন টেক অফ করে, ঠিক ওই টাইমে যদি তোমার একটা আচ্ছা ভাইয়া, কারো ভালো কথা, কারণ ট্রেনিং এর কিছু বিষয় থাকে, সাবজেক্টের কিছু বিষয় থাকে যেগুলো প্র্যাকটিক্যালি করানো হয়ে থাকে এয়ারক্রাফটের ভিতরে নিয়ে, তখন করানো হয়ে থাকে। ওই সময় কিছু স্টুডেন্টই একটা তোমার করা হয়, একটা ছোট বিমান তোমার টেক আউট করা হয়, সরি। ওই সময় এর মধ্যে থেকে এই টেস্ট গুলো করানো হয়ে থাকে, যে কারো এই আচ্ছা প্রবলেম আচ্ছা আছে। ভাইয়া, হ্যাঁ, বলো। যাদের স্পোকিং এ দুর্বল তারা কি কোর্সটা করলে কি কভার হবে? আমি চেষ্টা করবো, এখন তুমি যদি নিজে বাসায় প্র্যাকটিস না করো তাহলে আমি হাজারো চেষ্টা করে লাভ হবে না। স্যার কোর্সে কোন কোন টপিকসে কোন বিষয়গুলো পড়ানো হবে যদি একটু আলোচনা করতেন সিলেবাসটা বিষয়ে? Excellent. আমি একটু পড়ে শোনাচ্ছি, হ্যাঁ, একদম আপ টু বটম। 20 basic class for all airlines. Without basic, it's impossible to pass an exam, and 20 classes for other to test. Total 40 classes for Viman Bangladesh Airlines. We provide the instruction classes for the screening test and Bangla first for second part, English, math, IQ, MCQ, written, Bangladesh Affairs, International Affairs, Science and plus ICT. কারণ ওরা এসব প্রশ্ন করে থাকে, কিন্তু ইউএস বাংলা থেকে কিছু এই টপিক গুলো আলাদা। অ্যান্ড আদার্স ইন এয়ারলাইন্স এর জন্য বর্ণনা হয়ে থাকে, সেটা হচ্ছে ক্লাসেস ফর স্পিকিং, লিসেনিং অ্যান্ড বি টেস্ট। বি টেস্ট একটা টেস্টের কথা আমি বলি, মনে ছিল না। বি টেস্ট সেটা হচ্ছে বেসিক ইন্টেলিজেন্সি রেটিং টেস্ট। তারপর হচ্ছে আইকিউ ক্লাসেস ফর মেমোরি টেস্ট, আইকিউ ক্লাসেস ফর এসজিটি, পিপিডিটি, হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন সেটা হচ্ছে 1 ওয়ার্ড হতে পারে, 2 ওয়ার্ড হতে পারে, এর বেশি হতে পারে, মোর দেন 1 or 2. And then IQ classes for aptitude test, psychometric and spontaneity test. যেহেতু এটা এখানে ইউএস বাংলা টপিক না, এটা হচ্ছে কাতার এয়ারওয়েজ এর পরীক্ষা, সেটা হচ্ছে স্পন্টেনিটি টেস্ট। এন্ড দেন হচ্ছে ওয়ার্ড অ্যানালাইসিস, তারপর হচ্ছে মাইন্ড রিডিং বা হচ্ছে ব্রেইন কন্ট্রোল, নার্ভাসনেস কিভাবে কন্ট্রোল করা যায় সেগুলোর বিষয়ে কিছু পরামর্শ থাকে আর কি। আর এই টেস্ট ভিত্তিক পড়ানো হয়ে থাকে। আমাদের টপিক ভিত্তিক পড়ানো হচ্ছে, তখন টেস্ট গুলো স্টুডেন্ট মনে রাখতে পারে না যে কে কোন টেস্টে অ্যাটেন্ড করছে, কোন টেস্টের জন্য কি করতে হবে। এই কারণে আমাদের আগে প্রসেস শিডিউল ছিল এই টপিক এই টেস্টের জন্য, এই টপিক এই টেস্টের জন্য, তখন তারা বেস ধরে টপিকটা, কিন্তু এতে স্টুডেন্ট একটু হজবরল হয়ে যায়। তা আমি তখন চিন্তা করলাম যে না, বেস ধরতে হবে টেস্টকে,
ওই টেস্টের জন্য এই পড়া করতে হবে, এই টেস্টের জন্য এই করতে হবে, তখন তারা খুব ভালো করে টেস্ট গুলো অ্যানালাইসিস করতে পারবে, মেমোরাইজ করতে পারবে। দ্যাটস ওয়াই টেস্ট ভিত্তিক আমাদের পড়ানো হয়ে থাকে। Any question? আচ্ছা, এই যে গ্যান্ডারিয়া থেকে যে আপুটা, আপনি একটু কথা বলেন তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি আপু, এত চুপ থাকলে হবে না? আমার কথা খারাপ লেগেছে? না ভাইয়া, খারাপ লাগেনি। তাহলে একটু কথা বলুন, কোনো কিছু জানার আছে? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, আমার অ্যাকচুয়ালি থাইরয়েডের প্রবলেম আছে, এটা নিয়ে কি কোনো ঝামেলা করে? থাইরয়েড নিয়ে একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম পেজ। থাইরয়েড যে অনেকের ওয়েট কমা বা বাড়া, এই সমস্যাটা যতগুলো বিষয় থাকে, অভ্যাসগত দিক, শারীরিক যে অভ্যাস বা লাইফ স্টাইল, চলাফেরার যে লাইফ স্টাইল, এইটার উপর ডিপেন্ড করে কিছু পরিবর্তন আসে মানে স্বাস্থ্যের, আর কিছু হচ্ছে হরমোনাল। তো হরমোনাল যে যতগুলো পরিবর্তন হয়ে থাকে, যতগুলো ইয়ে আছে, তার মধ্যে থেকে একটা হচ্ছে থাইরয়েড। থাইরয়েড একটা বিষয়। এই থাইরয়েডের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হাইপার আর একটা হচ্ছে হাইপো। হাইপার থাইরয়েড যেটা, সেটা হচ্ছে যখন হরমোনাল গ্রন্থি থাইরয়েড হচ্ছে এইখানে থাকে, এইখানে এখানে এই যদি হরমোনটা বেশি রিডিউস করে থাইরয়েড, তখন সেটাকে বলা হয় হাইপার থাইরয়েড। হাইপার থাইরয়েড অর্থাৎ হরমোন বেশি রিডিউস করলে সে যতই খাক না কেন মোটা হবে না, সব চিকন। আর হাইপোথাইরয়েড যেটা, সেটা হচ্ছে সে বাতাসেও মোটা হয়ে যায়, মানে খাবার যতই কম খাক না কেন তার শরীর ফুলেই থাকবে, এই হাইপোথাইরয়েড। এই হাইপার এবং হাইপোথাইরয়েড অসামঞ্জস্য যদি থাকে থাইরয়েডের, সেক্ষেত্রে স্বাস্থ্য একদমই চিকন থাকে, নয়তো অনেক মোটা থাকে। এই কারণে আমি বলি কোন একজন হরমোন ডাক্তার দেখানো উচিত, সামান্য কিছু ওষুধ খেলে কিন্তু এগুলো কন্ট্রোল করা যায়। মেয়েদের ক্ষেত্রে আমি ট্রিটমেন্টে আছি এখন, আমার পয়েন্টটা 0-তে আছে, আমার হাইপোথাইরয়েড এবং আমার ওয়েট গেইন হয়ে গিয়েছিল, যার জন্য আমি 4 মান্থের মধ্যে আমি 14 কেজি ওয়েট কমিয়েছি। আচ্ছা, এটা নিয়ে যদি ওরা যদি ব্লাড টেস্টে যদি এটা ধরা খায়, এটা নিয়ে কি কোনো প্রবলেম করবে? না, আপনি ওষুধ কন্টিনিউ করছেন তাহলে সমস্যা নেই। এটা তো মরণ ব্যাধি না, ওই যে আমি একটা কথা বলেছি, মরণ ব্যাধি প্রবলেম, যেটাতে ডেথ বোঝাই যাচ্ছে যে হয়ে যাবে, ওই ধরনের প্রবলেম থাকে। মানে যদি কারো ক্যান্সার থাকে বা এইরকম রিলেটেড কিছু। হ্যাঁ, এইরকম ক্যান্সার হলে কি এই মানুষকে আমি নিজে নিয়ে চিকিৎসা করাবো, নাকি আমার কোম্পানি সার্ভিস দেবে? সে যেগুলো যেমন সর্দি, কাশি, অ্যালার্জি, অনেকের সমস্যা থাকে, কন্টিনিউ ওষুধ খাওয়া লাগে, তাহলে ওষুধ সাথে থাকে, এটা তো মরণ ব্যাধি। আর থাইরয়েড যে সমস্যাটা, তবে মেয়েদের জন্য এটা একটা সিরিয়াস প্রবলেম, কারণ যদি থাইরয়েডের হাইপার অথবা হাইপো, ম্যাক্সিমাম প্রবলেম হয় হাইপো যাদের আছে, তাদের বেবি কনসেপ্ট করাটা একটু টাফ হয়ে যায়, সমস্যার সৃষ্টি হয়। সো কারণ এইটার এই হাইপো প্রবলেম হয়ে যায়, তখন বেবি কনসেপ্ট করাতে একটু প্রবলেম। সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো যাদের মেয়ে, বিশেষ করে তাদের যেন হাইপো কোনোভাবে না হয়, থাইরয়েড টেস্ট করে এটা যেন নর্মাল রাখা যায়। এখন আবার আমাকে এটা আখ্যা দিও না ভাই, আমি ডাক্তার হয়ে গেছি। না ভাই, আর ভাই আরেকটা কোশ্চেন ছিল, কারণ ইউএস বাংলা তো ওরা 27 এজটা বলে দেয় যে লাস্ট এজ 27। যাদের 27 মানে এই মান্থে বা নেক্সট মান্থে 27 ওভার হয়ে যাবে, তারা কি অ্যাপ্লাই করতে পারবে? পারবে তো। আচ্ছা, তোমার নাম কি? নুসরাত না? জি ভাইয়া। দাদা দাদি আছে? না ভাইয়া। নানি? নানু আছে। নানু আছে। তোমার নানুকে দিয়ে অ্যাপ্লিকেশন করালো, অ্যাপ্লিকেশন হবে। তোমার নানুকে বলতে অ্যাপ্লিকেশন করতাম। আমি হাসার কথা বলছি, আসলে লজিক্যাল কথা বলছি। আরে ভাই, যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে, জেলে, কামার, কুমার, যা ইচ্ছা ছবি দিয়ে খালি অ্যাপ্লিকেশন করতে পারো। তারা ওয়েবসাইট দিয়ে রেখেছে, তারাকে বলেছে আপনি যদি 30 বছরের বেশি হন, আপনি যদি কামার হন, কুমার হন, অ্যাপ্লিকেশন করলে আপনার জরিমানা হবে, আপনাকে মেরে ফেলা হবে, আপনাকে খুন করা হবে, আপনাকে ডেকে নিয়ে হুমকি দেওয়া হবে, আপনার নামে মামলা করা হবে। বলে না, যে কেউ তো অ্যাপ্লিকেশন করতে হবে। ওই যে আমি একবার কথা বলেছিলাম যে সাঁতার জানতে হবে ম্যান্ডেটরি না, অ্যাপ্লিকেশন করতে হলে সাঁতার জানতে হবে ম্যান্ডেটরি না। এক কেবিন ক্রু বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে সে এটাতে ভেটো দিয়েছে। আমার গ্রুপের মধ্যে প্রায় 40 জনের উপরে কেবিন ক্রু আছে, 17 জন তো আমার নিজেরই স্টুডেন্ট, বিমানে ইউএস বাংলার গুলোতে আছে। সো ওখান থেকে একজন কেবিন ক্রু আমার ওখানে কমেন্ট করেছেন, আপনাকে কে বলেছে যে সাঁতার
না জানলেও সমস্যা নাই, আপনি এই ধরনের ভুল তথ্য দিচ্ছেন কেন? তখন আমার এত রাগ উঠছে যে এদেরকে বুঝাই কিভাবে, ওরা যে আসলে ভাষাগত দিক বোঝে না, কিভাবে কি করে। তখন ওনাকে আমি সুন্দর করে বললাম যে আসলে আপনি আমার কথাটি বুঝতে পারেন না, এই কারণে মন্তব্য করেছেন, সমস্যা নেই, না বুঝলে বুঝিয়ে দেব। লাইভে বলেছিলেন স্যার, এটা অনেকবার বলেছিলেন, এটা আমরা শুনেছি। অ্যাপ্লিকেশন করতে হলে সাঁতার জানতে হবে, এটা ম্যান্ডেটরি না। চাকরি করতে হলে সাঁতার জানতে হবে, এটা ম্যান্ডেটরি। যখন আমি এইভাবে এক্সপ্লেন করে দিয়েছি তখন সে বলেছে হ্যাঁ ইউ আর রাইট। দেন 1.5 মাস পরেই ইউএস বাংলা এয়ারলাইন্স এর থেকে একটা সার্কুলার প্রকাশ হয়েছিল যেখানে বলে দিয়েছিল অ্যাপ্লিকেশন করার জন্য সাঁতার ম্যান্ডেটরি না, তুমি সাঁতার শিখতে পারবে ডিউরিং দ্য ট্রেনিং পিরিয়ড। তখন আমি ওনাকে মেনশন করতে চেয়েছিলাম, বাট ভাবলাম যে না, লজ্জা দেওয়ার দরকার। মানে ওরা আসলে বেসিক ইনফরমেশন, যেমন আমি একটা পোস্ট করেছিলাম এসএসসি পাশে কেবিন ক্রু হওয়া যায়, তো লাস্টে একটা ওয়ার্ড চিহ্ন দেওয়া আছে, এটাকে বুঝলাম। আর ভাই এসএসসি পাশে কেবিন ক্রু হওয়া যায় কি, আমি প্রশ্ন করলাম ওটা, তারা বললো যে আপনার পেজ কি হ্যাক হয়েছে। এসএসসি পাশে কেবিন ক্রু হওয়া যায় না, কিন্তু ওই কেবিন ক্রু হওয়া যায় লিখে আমি একটা হোয়াট চিহ্ন দিয়েছি, ওরা হোয়াটের মিনিং বলছেন, জ্যোতি চিহ্নের ব্যবহার করছেন। যাই হোক, আর ভাই একটা কোশ্চেন, হ্যাঁ বুঝিনি, কি বললাম? এই কোর্সের ভিতরে কি ইংলিশ কনভারসেশন শেখানো হবে? এই যে এতক্ষণ যা বললাম আমি, কি বললাম? টেস্টের নামগুলো আমি বললাম, এই টেস্ট ধরে ধরে আপনাকে পড়ানো। আর ভাই আরেকটা কোশ্চেন, আর এতক্ষণ বোর্ডে যেগুলো দেখেছেন সেগুলো ইউএস বাংলা এয়ারলাইন্সের টেস্ট। স্পন্টিনিটি আমি বলি নাই, কারণ ওটা কাতারের। বাংলা গ্রামার, বাংলা বাংলাদেশ বিষয়, এইসব বিষয় আমি বলি নাই, কারণ এগুলা বিমানের বিমানের বিষয় থেকে এখানে আমি আলোচনা করিনি, এই কারণে ওসব বিষয় এড়িয়ে গিয়েছি। ওটা কোর্সের মধ্যে সবগুলো ইনক্লুডেড থাকে। আচ্ছা ভাইয়া, আপনারা যে অ্যাপ্লাইটা করেন, অ্যাপ্লাই টাইমে যে পোর্টফোলিও যেটা করে সেটা কি আপনিই করে থাকেন, আপনারাই করেন? মানে ছবি তোলার যে বিষয়টা, ছবিটা আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে? এটা কি রিকোয়ারমেন্ট আপনি বলে দিবেন যে কিভাবে তুলতে হবে? প্রসেসিং গুলো আমি বলে দেবো, আমি ডেমো দিয়ে দিব, ইনস্ট্রাকশন গুলো দিয়ে দিব, সেগুলো দেখে দেখে আপনি ভালো একটা ফটোগ্রাফার, ভালো একটা স্টুডিওতে গিয়ে আপনি ছবি তুলে নিয়ে আসবেন। এটা মেইল করে পাঠিয়ে দিবেন। আর আপনার যা যা ইনফরমেশন প্রয়োজন, বাবার নাম, মায়ের নাম, সার্টিফিকেটের কোনটা কি, এই যে ইনফরমেশন গুলো সেগুলো একটা জিমেল আপনাকে পাঠানো হবে, সেই জিমেলের মাধ্যমে ফিল আপ করে দিয়ে দিবেন। ওটা দেখে কপি করে সুন্দর করে আমি অ্যাপ্লিকেশনটা করে দিতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ফটো যেটা, ওই ফটোটা ফিমেলদের আসলে কি ড্রেসে, শাড়ি নাকি ফর্মাল কোট, এটা যদি একটু জানাতেন। ফর্মাল করতে হবে, শাড়ি তো বিএস বানাতে অ্যালাউ। মানে আমি জানি না, মানে আমি দেখেছিলাম ওটাতে হচ্ছে ফর্মাল কোট পরা ছিল, কোট অবশ্যই ফর্মাল, নাকি শুধুমাত্র শার্ট পরে বিমানে গেলেও শাড়ি হবে? পরতে হয়, বিমানে শাড়ি পরতে হয়। আচ্ছা বিমানে শাড়ি পরে ছবি দিতে হবে, এটা ম্যান্ডেটরি না, তবে স্ক্রিনিং টেস্টে বা পরীক্ষার সময় শাড়ি পরে যেতে হবে। সালোয়ার কামিজ পরেও তুমি ছবি দিলে বিমান তোমাকে ডাকবে, কারণ ওটা টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করেছো, 1120 টাকা লাগে বিমান অ্যাপ্লিকেশন করতে চাইলে, এই কারণে সবাইকে ডাকবে। আর ইউএস বাংলা এয়ারলাইন্স তোমাকে ফর্মাল ড্রেস করতে হবে, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো ব্লেজার, কালোর পরিবর্তে নেভি ব্লু করতে হবে। সিভিতে যদি পিকচারটা তুলি আমি, ওই সিভির ওই পিকচারটা, তাহলে শার্ট তো ইনাফ নাকি কোট পরতে হবে? ও, ছবি তোলার ক্ষেত্রে যদি কোড ম্যানেজ করা যায় তাহলে মানে অ্যাপ্রোপ্রিয়েট হয়, তবে যদি কারো একদমই না থাকে যে আমি শার্ট পরে দিব, তাহলেও দেওয়া যেতে পারে, সমস্যা। তবে পরীক্ষার সময় তুমি পরে যেতে হবে। ওকে, থ্যাংক ইউ। আর ভাই আপনার কোর্সটা তো অনলাইনে করাবেন না? আমাদের অনলাইন বেস্ট। ভাইয়া কোড কালারটা কি শুধু ব্ল্যাক, নাকি যেমন যেই এয়ারলাইন্স এর কোটের কালার যেটা, সেই কোড কালার অনুযায়ী? ওটা ম্যান্ডেটরি না, ওটা ম্যান্ডেটরি। আচ্ছা। তবে তুমি হচ্ছে যদি ইউএস বাংলা যেমন ব্লুটা বেশি প্রেফার করে, নেভি ব্লুটা, তো তুমি যদি নেভি ব্লু পরে যেতে পারো তাহলে ভালো। তবে যদি ফর্মাল পরে যাও, নেভি ব্লুটাও চলবে, কালোটাও চলবে, যখন যেটা ম্যানেজ করতে পারো। তবে এখন প্যান্ট ব্লু
কিন্তু শার্ট আবার ব্ল্যাক, সরি ব্লেজার আবার ব্ল্যাক, তাহলে মানায় না তো। ব্লেজার আর প্যান্টের কালারটা সেম হওয়া দরকার। কারণ ইউএস কি কালার কোড, তাই জিজ্ঞেস করলাম স্যার আর কি। Any other question? আচ্ছা ওই ফারদিন কোথায়? ফারদিন ফারদিন আছে? ফারদিন কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি আপনাদের কথা। Have any question? না, আমার আসলে কোয়েশ্চেন ছিল হচ্ছে যে বাংলাদেশে তো অনেকগুলো এয়ারলাইন্স আছে, লাইক কোনটাতে বেটার হয় আর কি। যে কোনো একটা মানে হবে ভাই, চাকরি ঠিক পাওয়া আছে। এখন যে পরিস্থিতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটাতেই পারবে, যেটাতেই সার্কুলার আসবে সেটাতেই অ্যাপ্লিকেশন করবে, চাকরি হয়ে গেলে জয়। ওইটা স্পেসিফিক করবো, এটা স্পেসিফিক করবো, এমনটা চিন্তা করবে লাইক আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, লাইক আমি তো মানে মিডিয়াতে কাজ করতেছি, লাইক অনেকগুলো, মানে এটা আর কি আমার একটা সাইড প্রফেশনের মতো, তো ওরা কি এটা অ্যালাউ করবে? লাইক আমি যদি ভাই, তোমাকে দিয়ে ইউএস মানে গেলে বিজ্ঞাপন বানাবে, তুমি বলো সে অ্যালাউ করবে না মানে? না, এমনি জাস্ট আজ করলাম আর কি। অনেকে বললো যে তোমাকে নাকি দিয়ে এগুলো নাকি অ্যালাউ করে না। ইউএস বাংলা এয়ারলাইন্সের যে ছোট ছোট শর্ট ইয়ে হয়ে থাকে, অ্যাড গুলো হয়ে থাকে, সেগুলোর জন্য তোমাকে নেই। লাইক আমি মানে একটু ইনফ্লুয়েন্সিং টাইপস এ অনেকগুলো কাজ করি, তো লাইক অনেকগুলো কাজ করা হয়েছে, তো সো ওইটা এই জন্য আর কি। ওইটা তোমাকে ভালো একটা সুযোগ দিতে পারে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ভাই আমরা জেনারেল নলেজটা কিভাবে গেইন করতে পারবো? পড়তে হবে, জেনারেল নলেজ পড়তে হবে, জানতে হবে, সাধারণ জ্ঞান মুখস্থ কি রাখতে হবে। জেনারেল নলেজের বইগুলা পড়বো? সব পড়তে গেলে বিপদ। সেটাই ভাইয়া, তাহলে কিভাবে আমরা এটার প্রিপারেশনটা নিব? এয়ারলাইন্স বেস, প্রত্যেকটা জিনিস হয়ে থাকে আলাদা আলাদা। আপনি তো ভাইয়া রেগুলার ক্লাস নিচ্ছেন রাইট আপনার কোর্সের? আমি কি মানে নেক্সট ক্লাস থেকে জয়েন করতে পারবো লাইক কোর্সে? হ্যাঁ, ক্লাস থেকে আচ্ছা আচ্ছা। তাহলে আজকের জন্য রাখছি আমি। হ্যাঁ, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া রাখবে, স্পেশালি আমার কোচিংয়ের জন্য দোয়া রাখবে। আর যারা ভর্তি হতে চাচ্ছ তারা কাইন্ডলি আর্লি আমার সাথে যোগাযোগ করলে ভালো হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ভালো থাকবেন। Yes, brother. Thank you so much. ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।